আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের 12টি প্রথম ব্যাচ স্টুডেন্ট। ভাইয়ের নাম হলো সৌরভ ভাইয়া। তো আমরা অনেকেই তাকে চিনি। তো আজকে আমরা তাকে অনেকগুলো প্রশ্ন করব এবং আমাদের যে পরিচিত যতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা ভাইয়াকে করব এবং আর ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আজকে আমরা জানবো। তো আজকে ভাইয়া বর্তমানে জার্মানি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং উপরে। তো তো ভাইয়া আপনাকে আমাদের লাইভে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আসলে আমাদের অনেক দেরি হয়ে গেল, টেকনিক্যাল প্রবলেম ছিল আর কি আমাদের। তো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কি আমাদেরকে। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু ওকে আছে আমি মনে হয়। ওকে, জি, আমরা একটা চেক করছি আমি, তারপর আবার যেহেতু এতক্ষণ অনেক লেট হয়ে গেছে, কারণ আপনি চেক করে ভাই সবাই সবাই কি শুনতে পাচ্ছেন? কমেন্ট করলে ভালো। জি ভাই, সবকিছু ওকে আছে। হ্যাঁ ঠিক আছে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি। তো তো ভাইয়া, যেহেতু অনেক প্রশ্ন আপনার কাছে আছে, তো আপনার কাছে তো প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করবো ভাইয়া, অনেকদিন পর করোনার পর অনেকদিন পর আমরা আজকে কথা বললাম, যেহেতু ভার্সিটি অনেকদিন বন্ধ। তো এই বিষয়ে সবাই একটা জিনিস অনিশ্চয়তা আছে যে কি পরবর্তীতে কি করব বা কি হবে। তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই অনিশ্চয়তা আছে। তো এই জন্য ভাই আমরা কিছু ক্যারিয়ার বিষয়ে পরামর্শের জন্য আপনার আপনার কাছে আমরা এসেছি। তো প্রথম যে প্রশ্নটা করবো ভাইয়া, সেটা হলো আপনার যে উচ্চশিক্ষা যাওয়ার যে ইচ্ছাটা, এই ইচ্ছাটা কিভাবে শুরু হলো? যেহেতু আমাদের আশেপাশে দেখলে দেখা যায় সবাই জবের প্রিপারেশন নেয় কিংবা অন্যান্য বিসিএস এর প্রিপারেশন নেয়। তো আপনার কেন উচ্চশিক্ষা যাওয়ার ইচ্ছাটা জাগলো? অন্য কোনো বিষয় কেন নয়? মানে কেন দেশের বাইরে যাওয়ার ইচ্ছা জাগলো? ঠিক আছে, তোমার আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমার আজকের উত্তরটা আমি আসলে দিয়ে নিই। তো তুমি যেটা বললা যে কোভিড এর কারণে আমরা হয়তো সবকিছু পিছিয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে আছে আমরা। তো আমার কাছে আসলে যেটা মনে হয়, আমার আসলে এই কথাটাও অনেক বড় ভাই শোনা কথা, যে আসলে তুমি কি করতেছো, তুমি পড়াশোনার প্রতি আছো কিনা, তোমার ক্যারিয়ারের দিকে বা তোমার লক্ষ্যের দিকে আছো কিনা। অথবা ইউনিভার্সিটি বন্ধ আছে বা পৃথিবীর সবকিছু অনেকটা ধীরে গতিতে চলতেছে, বাট তুমি কি আসলে সেই সাথে থেমে আছো নাকি তুমি চলতেছো, এটা দেখতে হবে। তুমি যদি তোমার পথে থাকো, ব্যাকে থাকো, তাহলে আসলে এটা তোমার জন্য ভালো কিছু আর কি। যে তুমি হয়তো কোথাও অ্যাপ্লাই করতে পারতেছো না বা কোনো কিছু পাচ্ছ না, ইউনিভার্সিটি যেতে পারতেছো না, এটা কিছু না। কারণ তুমি পড়াশোনা করতে চাইলে আসলে তোমার রুমে বসে করা সম্ভব। তুমি যদি পড়াশোনার চিন্তা করো যে না, আমাকে এই যে তোমার ওই থিঙ্কিংটা যদি আসে যে আমি আসলে পিছিয়ে পড়তেছি, আমি এই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছি, এটাই আমার কাছে মনে হয় অনেক কিছু। কারণ জীবনে সাকসেস পাইতে হলে আসলে এটা সারা জীবন খুব বেশি পরিশ্রম করতে হয় না। তো তুমি যখন তুমি রিয়ালাইজ করবা যে তোমাকে আসলে কিছু করতে হবে, সেই মুহূর্ত থেকে যদি তুমি চেষ্টা করো, তাইলে তুমি আসলে সফল হবে। তুমি কখন থেকে শুরু করলে এটা আসলে মুখ্য বিষয় না। কেউ হয়তো বা তোমার 5 বছর পর থেকে শুরু করে, কেউ 5 বছর আগে থেকে শুরু করে। 5 বছর পরে থেকে শুরু করে কেউ কিন্তু ভালো কিছু করতে পারে, কারণ সেই মুহূর্ত থেকে শুরু করে সে আসলে মনে প্রাণে কাজটা করছে। এখানে যে তুমি যেটা জানতে চাইলাম যে এখানে আসার ইচ্ছা, আসলে আমার জার্মানিতে আসার ইচ্ছা সেটা অনেক পুরাতন। এটা বলতে পারো যে হাই স্কুল লেভেল থেকে, যে আমার তখন ইচ্ছা হতো যে আমি বাইরে পড়াশোনা করবো। কলেজ লেভেল থেকে আসলে তখন ফিক্স ছিল না যে আমি জার্মানিতে আসবো, বাট কলেজ লেভেল থেকে আমি ফিক্স করলাম যে হ্যাঁ, আমি ইনশাল্লাহ জার্মানিতে আসবো। তো কেন আসবো ভাই জার্মানি? কারণ আমি তখন আসলে ফেসবুকে বা গুগলে সার্চ করতাম, দেখতাম যে কোথায় পড়াশোনা সহজ, বা সহজ বলতে আসলে টাকা পয়সা না লাগে, স্কলারশিপ পাওয়া যায়, এইগুলো খরচের ব্যাপারটা। হ্যাঁ, জার্মানিতে গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলোতে টিউশন ফি লাগে না। তো তখনই আসলে মাথায় আসলো যে ঠিক আছে, এই দেশটা চুজ করা যেতে পারে, এবং তখন জার্মানি সম্পর্কে জানতে থাকলাম। আসলে শুরুটা ওইভাবেই আর কি।
ভাইয়া প্রশ্নটা হলো জার্মানি কেন? এখন প্রশ্ন আসতে পারে যে অন্যান্য দেশে যেমন আমরা অস্ট্রেলিয়া কথা বলতে পারি, কিংবা অন্য প্রচুর স্কলারশিপ আছে, প্রচুর ফান্ডিং আছে, এই কথাগুলো আমরা শুনি, এবং বাংলাদেশ থেকে বেশিরভাগ ছেলে মেয়ে অস্ট্রেলিয়া, ইউকে কিংবা কানাডা এইসব দেশে যায়। তো এখন ব্যাপারটা হলো, আপনি কেন শুধু ফান্ডিং বা এই জন্য ট্রাই করলেন না, বা জার্মানি কেন চুজ করলেন? মানে আমার কথা, কেন ফান্ডিং এর পিছনে ছুটলেন না? তো ফান্ডিং এর পিছনে কেন ছুটলাম না? প্রথম কথা হচ্ছে যে আমি আসলে বায়োলজি স্টুডেন্ট হিসেবে খুব ভালো না, এটা হয়তো তোমরা জানো, বা আমি আসলে সবসময় এটা বলি আর কি। হ্যাঁ, আল্লাহ পাক আসলে মানুষকে সবকিছু দেয় না। হ্যাঁ, আমি হয়তো একটু পড়াশোনা কম করি। তো সেই দিক থেকে আসলে বরাবরই আমার রেজাল্ট একটু খারাপ ছিল। তো তখন আমি স্কলারশিপ পেতে হলে তুমি তো জানো যে অনেকগুলা কোয়ালিফিকেশন প্রসিডিওর আছে, বা সেখানে সিজিপি আসলে অনেক ভালো থাকতে হয়। ওকে, বা সেই সাথে অনেক কিছু কোয়ালিফিকেশন দরকার। তো আসলে আমার এই মুহূর্তে কোয়ালিফিকেশন গুলো কম ছিল, সিজিপি কম ছিল, বা আমি আসলে সবকিছু জানতাম না, যার জন্য জি ভাইয়া। জার্মানিতে স্কলারশিপ আছে, বাট পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কোনো টিউশন ফি নাই। তো তুমি যদি ইউরোপ, জার্মানি এবং অস্ট্রেলিয়া, কানাডার সাথে তুলনা করো, তো কানাডার কোনো ইউনিভার্সিটি তোমাকে স্কলারশিপ দিল, ফর এক্সাম্পল তোমার টিউশন ফি স্কলারশিপ দিল। তো জার্মানিতে এক হিসেবে তো অঘোষিত স্কলারশিপ তোমাকে দিচ্ছেই, তোমার থেকে কোনো টিউশন ফি ইউনিভার্সিটি দিচ্ছে না। তো স্কলারশিপ না হলে তুমি স্কলারশিপ হিসেবে এটাকে চিন্তা করতে পারো। এবং পড়াশোনা যেন সবাই করতে পারে, সহজতর হয়, যার জন্য কিন্তু জার্মানি গভর্নমেন্ট এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সব স্টুডেন্টরা যেন টাকার জন্য যেন পড়াশোনা থেমে না থাকে। এবং আরেকটা জিনিস যে জার্মানিতে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এডুকেশন লেভেলটা প্রায় সেম, এবং তারা চিন্তা করে যে সব ফর এক্সাম্পল বাংলাদেশে যেমন ঢাকাতে বা তোমার একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ইউনিভার্সিটি, এডুকেশনের অনেক পার্থক্য থাকে। তো এইখানে সেটা অবশ্যই ফলো করা হয় না, এটা সবসময় চেষ্টা করে যে সব ইউনিভার্সিটি যেন সমভাবে আগায় যেতে পারে। যার জন্য আর কি আমার আসলে জার্মানি চুজ করা। তুমি যেটা বললা যে স্কলারশিপ না খুঁজে কেন আসলো না, প্রথমত হয়তো আমার ওই মুহূর্তে সময় ছিল না, আমি হয়তো বা অন্যান্য দেশ সম্পর্কে আসলে আমি জানতামও না, অনেক কিছু কিছু আমি শুধু জার্মানি সম্পর্কেই জানতাম। এবং জার্মানিতে যে স্কলারশিপ গুলো আছে সেগুলোর জন্য তোমার বড় যে স্কলারশিপটা সেটাকে বলে ডাড স্কলারশিপ, সেটার জন্য 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হয়। তো আমি তো আসলে পাস করার পরেই আসলে অ্যাপ্লাই শুরু করছি। তো যার কারণে স্কলারশিপের এইগুলোতে আসলে আবেদনও করা হয়নি, এবং এখানে এসে আবেদন করা যায়। এবং তার জন্য আসলে একাডেমিক রেজাল্টটা খুব ভালো থাকতে হবে। তো আপাতত স্কলারশিপ গুলা এই কোভিড পরে, মানে 2000 কোভিডের পর থেকে স্কলারশিপ গুলো আসলে কমে গেছে, ফান্ডিংটা আসলে কমে গেছে ওভারঅল। বাট অবশ্যই আমি বলবো যে তোমরা সব দেশে চেষ্টা করবে, কিন্তু আমি জার্মানিতে বা আমার স্কলারশিপে আসেনি এটা না, তোমরা চেষ্টা করবা, সেটা জার্মানি হোক বা জার্মানির বাইরে যে কোনো, এবং অনেক স্কলারশিপ আছে এবং সেখানে অ্যাপ্লাই করলে অবশ্যই পাওয়া সম্ভব। এবং অনেক বাংলাদেশি স্টুডেন্টস আমার আশেপাশে অনেক ভাইয়ারা যারা আসলে স্কলারশিপে পড়াশোনা করতেছে। ভাইয়া, তাও আমার আরো একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো ভাইয়া, আপনি বলছেন যে অনেক আগে থেকে আপনার লক্ষ্য ছিল যে আপনি জার্মানিতে আসবেন। তো কোন ইয়ার থেকে, বা ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে, যেহেতু আপনি চেষ্টাটা পোস্ট করেছিলেন ফেসবুকে, সেখানে আমরা জানতে পেরেছি যে আপনি বলছেন আপনার ছোটবেলা, মানে আপনার প্রথম থেকেই শখ ছিল। কোন ইয়ার থেকে এই স্বপ্নটা শুরু হয়েছে আমি দেশের বাইরে যাবো? আসলে এটা আমার ভার্সিটি লেভেলে প্রথম থেকে ইচ্ছা ছিল। মাঝখানে আমি 2 বার সেনাবাহিনীতে এক্সাম দিই, সেখান থেকে ব্যর্থ হয়ে আসলে ফিরে আসি। তো তখন আসলে বিষয়টা খুব বেশি, এটাকে বলতে পারো তোমরা যে না, আমি কিন্তু আসলে আর কোনো ওয়ে নেই, আমার 2টা ডিম ছিল, হয়তো সেনাবাহিনীতে আমি যেতে পারলাম না। তো সেহেতু আমার একটা রাস্তা ব্লক হয়ে গেল। তখন সেকেন্ড অপশন যে জার্মানিতে যাবো। তখন থেকে আমি পড়াশোনার চাইতে আসলে বলতে পারো যে তখন আমি দেখতাম যে ইউনিভার্সিটি গুলো দেখতাম, মানে মানুষের স্বপ্ন থাকলে যাওয়া হয় কি, ইউটিউবে দেখতাম বা ফেসবুকে বিভিন্ন ভিসা গ্রুপের নাম শুনছি। তো সেই গ্রুপে আমি নিয়মিত করতাম।
কমেন্ট দেখতে পারেন। মাঝে মধ্যে আমি যে স্টুডিওর আগাই দিচ্ছি এগুলো দেখতে পারেন। উম, এই তো এভাবে দেখতে দেখতে তোমার যখন পাশ করে বের হলাম, আমার যে কোর্সের পয়েন্টটা সেটা অবশ্যই আমার প্ল্যান ছিল ভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে শুরু থেকেই, এবং সেটা স্ট্রং হয় তুমি বলতে পারো যে আমার থার্ড ইয়ার থেকে। থার্ড ইয়ার থেকে আমি 100% পেলাম যে হ্যাঁ, আমাকে যাইতেই হবে, আমার চেষ্টা করতে হবে। বিকল্প কোনো আসলে এটাই আমার কাছে। তো ভাইয়া আমার আরেকটা প্রশ্ন আছে। তো যদি আপনারা চারজন লোক আমাদেরকে চারজন আমাদের সাথে আছে এখন পর্যন্ত, তো যদি কারো প্রশ্ন থাকে এখানে প্রশ্ন করা ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারেন, যেহেতু আমরা এই গ্রুপটা এখানে আমরা লাইভ স্ট্রিমটা করছি আমাদের জানার জন্য, কারণ অনেক বিষয় আছে আমরা জানি না বা প্রসেসিং কিরকম আমরা জানি না। তো ভাইয়ের কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। তো ভাইয়া আপনার অনেকগুলো প্রশ্ন করলাম, তো যে প্রশ্নটা পরবর্তীতে করবো যে আপনি কি কি প্রিপারেশন নিয়েছিলেন, বা আমরা যখন একটা উচ্চশিক্ষার জন্য যাব তখন একটা রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে, যেমন জিআরই, আইএলটিএস, ইত্যাদি। তো তো আপনি কখন থেকে প্রিপারেশন শুরু করেছিলেন, এবং কিভাবে মানে কখন থেকে আপনার মানে ভিতরে আসলো যে আমি এখন আমার আইএলটিএস এর জন্য পড়া উচিত, আমার ইংলিশ স্পিকিং স্কিলটা ডেভেলপ করা উচিত, বা এরকম ইচ্ছাটা কখন থেকে আসলো, বা সুতরাং প্রস্তুতিও কখন থেকে শুরু করেছেন? আসলে এইটার জন্য আমি ফার্স্টে বলবো যে তুমি তোমার নিজেকে আসলে প্রশ্ন করতে হবে আসলে তুমি কি চাও। যেমন তুমি প্রথমে যেটা বলতেছিলা যে অনেকে ইউএসএ, কানাডা না আসলে কেন জার্মানি আসলেন, তো তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি আসলে তোমার লাইফে কি চাও। যেমন অনেকে চাই যে আমি হায়ার স্টাডি করব, মাস্টার্সটা কমপ্লিট করব, দেন আমি আবার দেশে ফিরে যাব, দেশে গিয়ে দেশে আমি জব সেক্টরে ঢুকবো বা বিজনেস করব, যেটাই হোক না কেন। তো আরেকটা মতামত আছে যে না, আমি দেশের বাইরে যাব এবং সেখানে গিয়ে পড়াশোনা করব এবং সেখানে সেটেল হওয়ার চেষ্টা করব। দুই রকম। তো যদি বিষয়টা দুই রকম হয়, যদি কারো যদি হয় যে না আমি পড়াশোনা একটু বেশি ব্যাক করবো, তাহলে আমি বলবো সে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে যেখানে স্কলারশিপ আছে, বা যদি স্কলারশিপ ব্যবস্থা না হয়, যদি হয়তো এডুকেশন কস্ট কম, ফর এক্সাম্পল আমি বলতে পারি চায়নাতে, যে চায়নাতে অ্যাভেলেবল স্কলারশিপ পাওয়া যায় বা মালয়েশিয়াতে। তো সেখান থেকে কেউ মাস্টার্স ডিগ্রি করে নিয়ে দেশে ব্যাক করতে হবে, কারণ সে চায়না বা মালয়েশিয়া করলে সে অবস্থান করতে পারবে না। বা ফিউচারের দিকে চিন্তা করলে নিঃসন্দেহে মালয়েশিয়া বা চায়নার চেয়ে অস্ট্রেলিয়া, কানাডা বা জার্মানি এগুলো বেটার। তো ফার্স্ট অপশন এইটা যে আমি কি করতে চাই ফিউচার। সেকেন্ড বিষয়টা আসলে যে আমি আসলে কিছু করতে চাই। হয়তো তোমার এখানে অনেকেই থাকতে পারে যে তারা তো কি বলবো সিভিল, সিএসসি বা ট্রিপলি বা অন্য ডিপার্টমেন্টেরও থাকতে পারে, বিবিএ। তো তার জন্য দেখতে হবে যে আমার জন্য বেটার কোন কান্ট্রি, আমার সাবজেক্টের জন্য বেটার কোন কান্ট্রি। এখন ইঞ্জিনিয়ারিং এর জন্য পৃথিবীর উন্নত সব দেশই ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। এবং তোমার আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ দিই, তাহলে যদি কমার্সের কেউ থেকে থাকে, তো তার জন্য হয়তো আমি জানি না কোন দেশ বেটার, সেটা থাকতে পারে। সেক্ষেত্রে সে একটা বা দুইটা দেশ অ্যাট ফার্স্টে চয়েস করতে পারে। আমি ধরে নিলাম ইউএসএ বা কানাডা সে চুজ করলো বা জার্মানি চুজ করলো। তো যখন সে কান্ট্রি চুজ করে ফেলবে, কারণ দেখো কেন আগে কান্ট্রি চুজ করবে, কারণ তার তো লক্ষ্য যে সে আফটার স্টাডি সেখানে সেটেল হবে, সেখানে থাকবে। তো যেখানে তার জন্য বিষয়গুলো ইজি হবে সেখানে তো অবশ্যই যাওয়া উচিত, কারণ তার সেখানে সে পেতে চাইবে না ইচ্ছা। তো এমন কোনো দেশে এসে গেল যে সেখানে অনেক কঠিন রুলস রেগুলেশন, অনেক গিয়ে তো অনেক স্ট্রাগল করতে হবে। তো হ্যাঁ, আমি আসলে স্যারের স্টুডেন্ট, আমি আসলে স্যারকে পেয়ে আসলে আমি নিজেও গর্বিত আর কি। আমি এখনো আমি এখানে যখন কথা বলি, ফ্রেন্ডের সাথে কথা বলি আসলে স্যারের নামটাই বলি, হয়তো সবার কথা বলা হয় না, বাট এখনো যখনই ডাউটের সাথে কথা বলি সবাই আসলে স্যারের কথা বলে। সবাই স্যারের সাথে কথা না বললেও অনেক কথা বলে। আমরা আসলে সবাই স্যারকে মিস করি। আমরা যেটা স্যারের ক্লাসটা পাইনি অবশ্য।
কিন্তু স্যারের সাথে মানে স্যারের অনেক হেল্পফুল আমাদের সাথে যত অনেক স্যারের সাথে অনেক কিছু জানার মানে আমি বলবো যে স্যারের কাছে আমি অনেকবার নক করেছি অনেক কিছু জানার জন্য। স্যার অনেক হেল্পফুল এবং মানে স্যার অনেক ব্যাপারে অনেক কিছু বুঝিয়ে বলেছে আমাকে। বাবুকের আসলে আমাকে বাইরে আসার ক্ষেত্রে মোটিভেটের ক্ষেত্রে ফার্স্ট পার্সন হচ্ছে মুবিন স্যার। এবং মাঝে মধ্যে আমি নিজেও যখন হতাশ হয়ে যেতাম না কোনো কিছু, তখন স্যারের সাথে স্যারের সঙ্গে কথা বললে আমার সে হতাশাটা আসলে থাকতো না। এই জন্য স্যারকে ধন্যবাদ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যখন তুমি কান্ট্রি চুজ করবা, কান্ট্রি কেন চুজ করবো আমি যেটা বললাম যে তুমি যেহেতু সেখানে ফিউচার তোমার সেটেল করতে চাও, কান্ট্রি চুজ করার পরে তখন তুমি ইউনিভার্সিটি চুজ করবে। কারণ একটা দেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি সবসময় উদাহরণ দিয়ে বলার ক্ষেত্রে উদাহরণ দিই। সেটা হচ্ছে যে তুমি বাংলাদেশে ধরো কেউ কোনো স্কুল করতে চাইলো, ঢাকা ইউনিভার্সিটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে। তো তার জন্য কোন ইউনিভার্সিটি সুইটেবল? শুধু সুইটেবল না, কেউ বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, কেউ হয়তো বা আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো, অনেকে আসলে র্যাঙ্কিং দেখে ইউনিভার্সিটি গুলো। তো সেখানে তুমি একটা বাইরের দেশে আসবে, তোমাকে জব করতে হবে, পার্ট টাইম জব, কারণ তোমার নিজের খরচ চালানোর জন্য বা তোমার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। একটা স্টুডেন্ট কেউ ঢাকাতে পড়াশোনা করলো অথবা কেউ চট্টগ্রাম ইউনিভার্সিটি পড়াশোনা করলো, তো ঢাকাতে কিন্তু জব অপরচুনিটি অনেক বেশি সব ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই। ওকে, তো তাকে চুজ করতে আসলে র্যাঙ্কিং এ হয়তো চট্টগ্রাম ইউনিভার্সিটি ভালো হলেও তাকে আসলে ঢাকাটা চুজ করা উচিত, ঢাকার ইউনিভার্সিটি। কেন? কারণ তার জব প্রয়োজন এবং সেখানে জব অপরচুনিটি আছে এবং ফিউচারে অনেক কিছু ওই ইউনিভার্সিটি থেকে অনেক কিছু দিচ্ছে। তো সবসময় র্যাঙ্কিং না দেখে আমার জন্য এই যে এভাবে এক একটা করে পয়েন্ট, আমি কি চাচ্ছি, কেন চাচ্ছি, আমি ওখানে গিয়ে স্ট্রাগল করতে পারবো কিনা, বা ওইখানে আমি কারো সাপোর্ট পাবো কিনা, ওখানে ওই ইউনিভার্সিটি গুলো থেকে আরো বড় ভাইরা আছে কিনা বা আশেপাশে আছে কিনা, এইগুলো জিনিস দেখে আসলে দেন এট ফার্স্ট কান্ট্রি, দেন ইউনিভার্সিটি করা উচিত। ওকে। এবং সাথে অবশ্যই থাকবে যে স্কলারশিপ, যে আমি স্কলারশিপ করতে পারছি বা ওই ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার প্রথম স্কলারশিপ দেয়, হ্যাঁ আমি তো ইনশাল্লাহ স্কলারশিপ পাবো, এই ক্রাইটেরিয়া আমি পূরণ করতে পারবো তাদের, বা আমি ভালো অবশ্যই লেখাপড়া করবো, সেখানে সিজিপিএ ভালো হবে, তাহলে আমি এই ইউনিভার্সিটিতে যাবো বা আরো সিনিয়র ভাইদের সাথে কথা বলবো বা গুগলে দেখবো যে কি কি অপরচুনিটি আছে। জি ভাইয়া। তো আপনার কথা মতে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রথম আমাদেরকে কান্ট্রি চুজ করতে হবে, তারপর আমাদেরকে যে আমার ইউনিভার্সিটি চুজ করতে হবে, যে ইউনিভার্সিটি আরবান এলাকায় নাকি রুরাল এরিয়ায়। তো এখন আমাদের ভিতরে কতগুলো কনসেপ্ট আছে, যেরকম যে কষ্টের বিষয়টা, যেহেতু একটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চাইতে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে প্রচুর খরচ। তো এখন অনেকে মনে করে যে পার্ট টাইম কাজ করে আমি কস্টটা আমি আমি টিউশন ফি এবং নিজের লিভিং কস্ট দিতে পারবো। অনেকে চিন্তা করে যে তা মানে এটা কি সম্ভব যে আমি নিজের আমি টিউশন পার্ট টাইম কাজ করে টিউশন ফি এবং লিভিং কস্ট বিয়ার করতে পারবো, কিন্তু বেশিরভাগ কান্ট্রির ক্ষেত্রে তো সম্ভব না। এক্ষেত্রে জার্মানির অবস্থা কি? যেহেতু জার্মানিতে আপনি বলতে ভাই ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে, মানে আমাদের দেশের প্রেক্ষাপটে বা এটা একদম গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ আমাদের দেশে থেকে যতগুলো আমরা স্টুডেন্ট আসি না কেন, আমাদের অবশ্যই পার্ট টাইম জব করতে হবে। তো পরে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে জাস্ট একটা কথা বলবো যে বাংলাদেশের চাইতে জার্মানিতে যে কোনো ক্ষেত্রে জব পাওয়া সহজ, যে কোনো ফিল্ডে তুমি কি বলবা, তুমি যে কোনো জবের কথা বলবা, এটা বাংলাদেশের চাইতে জার্মানিতে পাওয়া সহজ, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু জার্মানির প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্য দেশ সম্পর্কে জানি না। যদিও এই বর্তমান কোভিড এর সময় এমন কোন সিঙ্গেল স্টুডেন্ট নাই যে জব খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত। এখন তো অবস্থা আরো খারাপ। জার্মানি থেকে যখন লকডাউন চলছে, এমন কোন স্টুডেন্ট নাই যে জব খুঁজছে অথচ জব পাচ্ছে না। তার মানে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই জব অপরচুনিটি অনেক 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 ভালো, আমি বলবো। আচ্ছা, এখন সেকেন্ড অপশনটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে পড়াশোনার যে খরচ বা আমার থাকা খাওয়া খরচ, তুমি যেটা বলতে চাচ্ছ, এটা জব করে কি মেটানো সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব এবং 100% সম্ভব। শুধু সম্ভব না, এমন অনেক জব আছে যেগুলা জব করে
কেউ চাইলে তাকে বাসায় ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া সম্ভব। ওকে, সেক্ষেত্রে হয়তো তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, টাইম দিতে হবে, বাট এটা সম্ভব। জবের ক্ষেত্রটা কেমন? আমি আসলে স্টুডেন্ট কি ধরনের জব পাবো, জব কি ধরনের পাবা, এটা টোটাল ডিপেন্ড করবে তোমার কোয়ালিফিকেশনের উপরে। যেমন যেমন অড জব আছে, তেমনি অনেক স্টুডেন্ট জব আছে। যদি ওইটার কারণে স্টুডেন্ট জবগুলো একটু কম, স্টুডেন্ট জব অড জবগুলো অড জবগুলোর মধ্যে আছে তোমার অথবা রেস্টুরেন্টে কাজ অথবা ডেলিভারি ডেলিভারি বাংলাদেশে যেমন ফুড ডেলিভারি অথবা অ্যামাজনে জব। অধিকাংশ জবগুলোই কোনো জবই বেশি কষ্টের না জার্মানিতে। স্টুডেন্ট জবগুলো হলে বিভিন্ন কোম্পানি স্টুডেন্টের পার্ট টাইম জব, জার্মানি কোম্পানিটার একটা অংশ স্টুডেন্টদের একটা অংশ প্রতিষ্ঠান তাদের স্কুলে জব দিতে হবে না, তারা দেয়। কারণ ফুল টাইম কাউকে জব দিলে এর এটা অনেক বেশি। তো কোম্পানিটা হচ্ছে এই যে স্টুডেন্টদের আসলে অর্ধেক টাকা বেতন দিয়ে স্টুডেন্টদের নিয়ে আসে, সেই স্টুডেন্ট জব এখানে অ্যাভেলেবল। স্টুডেন্ট জব কেউ এখন কোয়ালিফিকেশন ক্ষেত্রে তুমি যে সাবজেক্টে আসো এই সাবজেক্ট রিলেটেড কিছু কাজ জানলেই আসলে করা সম্ভব জব করতে হবে। এখানে খুব বেশি অনেক কিছু জানতে হয় না বা করতে হয় না, সেটা আমি তোমার রেসপন্সিবিলিটি, জবের রেসপন্সিবিলিটি খুব বেশি থাকবে না। নর্মাল কিছু রেসপন্সিবিলিটি থাকবে, সেগুলো আসলে তুমি একটু চেষ্টা করলেই যে কেউ আসলে এটা করতে পারে। এবং খরচের বিষয়ে আমি জার্মানি থেকে বলতে গেলে একজন স্টুডেন্টের মাসিক আমার শহরের ইয়েতে, শহর শহর অবশ্যই ভ্যারি করে, তো মিনিমাম 50,000 টাকা খরচ হয় বাংলাদেশি টাকায়। এবং একজন স্টুডেন্ট চাইলে প্রতি মাসে একজন স্টুডেন্ট 80 ঘন্টা কাজ করতে পারে এবং প্রতি ঘন্টায় জার্মানিতে মিনিমাম স্যালারি 10 ইউরো। তো তুমি যদি বাংলাদেশি টাকায় আসলে কনভার্ট করো, 80,000 টাকা আসলে একজন স্টুডেন্ট অনায়াসে ইনকাম করতে পারে এক মাসে। সেটা হয়তো ট্যাক্স এবং স্টুডেন্টের কিছু ট্যাক্স দিতে হয় জব করলে, সেটা ট্যাক্স যদি তুমি বাদও দাও তারপরে কখনোই সেটা 700 ইউরোর কম হবে না। তুমি যদি 80 ঘন্টা জব করো, তোমার যদি একটা কোনো খরচ না থাকে বা বেশি ব্যয় অভ্যাস না থাকে, সেহেতু তুমি অনায়াসে চলতে পারো, তোমার টাকা দিয়ে তুমি চলতে পারো। এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে শেষ করি, তুমি আসলে এখানে 6 মাস জব করে 1 বছর চলতে পারো। অনেক জব আছে বা অনেক অফার করে যেগুলোতে হয়তো বা তোমার বেতন অনেক বেশি। তুমি অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা হয়তো 6 মাস জব করে এবং 6 মাস 1 সেমিস্টার জব করে 1 সেমিস্টার পড়াশোনা করে। যেমন রিসেন্ট আমি সোলারে আমাদের এখানে যে নিচ্ছে সেটাতে প্রায় 2700 ইউরো, 2700 ইউরো পার মান্থ, 2700 ইউরো দিতে সোলারের ক্ষেত্রে স্টুডেন্টদের, যদিও তাদের ফুল টাইম জব করতে হবে। হয়তো একজন স্টুডেন্ট যদি দেখো 2700 ইউরো যদি 1 বছর, সে 6 মাসের কাজ করে, সেটা 6 মাস কাজ করার পরে যদি সে কিন্তু অনায়াসে 1.5 বা 2 বছর সে বসে চলতে পারবে কিন্তু ওই টাকা দিয়ে। সম্ভব আসলে, মানে যদিও হ্যাঁ অবশ্যই কঠিন। স্যার একটা প্রশ্ন করেছেন আমাদের কাছে যে ওয়ার্কিং আওয়ার্স লিমিটেশন আছে কোন স্টুডেন্টের জন্য। হ্যাঁ, ওয়ার্কিং আওয়ার অবশ্যই লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে পার মান্থ 80 ঘন্টা, বাট প্রতি বছর 120 দিন। তো মাসিক যে হিসাবটা যে 80 ঘন্টা, এটা আসলে হিসাব করা হয় না। ফাইনালি যে ট্যাক্স অফিস যারা আছে তারা মান্থলি হিসাবটা কখনোই করে না, তারা ইয়ারলি হিসাব করে। যে একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট, আমি হয়তো বা প্রথম 6 মাস কাজ করলাম না, শেষের 6 মাস ফুল টাইম জব করলাম আমি 120 দিন, অর্থাৎ 9 মাস, সরি 4 মাস, 4 মাস 120 দিন, তো ফুল টাইম আমি 4 মাস জব করতে পারি। এক্ষেত্রে ট্যাক্স অফিস কোনো ঝামেলা করে না। স্টুডেন্ট অনেকেই আছে সেটা এমন করে। সোজা কথায় ফাইনাল হিসাব হয় যে তুমি একটা বছর কতদিন কাজ করলাম আমরা, যে 120 দিন, এটা ক্রস না করলেই কোনো সমস্যা নেই আসলে। অনেক ক্ষেত্রে ক্রস করেও আমি থেকে শুনছিলাম যে অনেক ক্ষেত্রে ক্রস করলেও সেটা খুব একটা সমস্যা হয় না, যদি খুব বেশি এক্সেস কিছু না হয়।
ভাই, তবে আরো একটা প্রশ্ন আছে আমাদের। হ্যাঁ, তবে সাবির অবশ্যই এখানে আমি একটা কথা যুক্ত করি, সেটা হচ্ছে যে কেউ যদি আসতে চাই, তবে অবশ্যই তার টেন্ডেন্সি এটা থাকবে না যে আচ্ছা জার্মানিতে গেলে তো আমি তো তাহলে অনেক জব করতে পারবো, অনেক টাকা earn করতে পারবো। নো, মানে এই মেন্টালিটি নিয়ে কখনোই আসা যাবে না। কারণ এইটার চাইতে যদি তুমি এটা চিন্তা করো যে না আমার কষ্ট হলেও আমি অথবা জব কম করব, এখানে আসলে জব যত কম করা যায়। কারণ কি আলটিমেটলি তুমি পড়াশোনা শেষ করে যত দ্রুত একটা ফুল টাইম জব পাবা, তখন তুমি টাকার অঙ্কে সেটা অনেক বেশি পাবে। ফর এক্সাম্পল তুমি ১ বছরে হয়তোবা স্টুডেন্ট জব করে ১২ মাসে হয়তোবা ১২,০০০ ইউরো আর্ন করতে পারবে। ওকে। বাট তুমি ফুল টাইম জবে হয়তোবা আ উম ৩ মাসে বা ৪ মাসেই সেটা আর্ন করতে পসিবল। রিসেন্ট নেদারল্যান্ডে একজন স্টুডেন্ট আসছে। আমার এক ফ্রেন্ড আরকি। তো তার মান্থলি স্যালারি ৬,০০০ ইউরো। তো উইথআউট ট্যাক্স তার অ্যাকাউন্টে ঢুকবে ৪,০০০। তো সে ৩ মাসে ১২,০০০ ইউরো আর্ন করবে তার নেট টু ইনকাম থেকে। সো স্টুডেন্ট যারা আসবে আসলে আমরা যারাই আসি না কেন আমাদের এই থাকে যে আমরা যে আসার পরে যে আমরা অনেক জবে আসলে ঢুকে যাই, হট জব বা অনেক টাকা দেখি। বাট এবং এই মেন্টালিটি নিয়ে আসা অবশ্যই উচিত না। আমি সবাইকে এটা ডিমোটিভেট করব। যখন আসবে ঠিক আছে, আমাদের চলার জন্য জাস্ট যতটুকু কাজ জব প্রয়োজন ততটুকু আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পড়াশোনা শেষ করে ফুল টাইম জবে ঢোকার ট্রাই করব। এবং আমাদের লক্ষ্যই তো এখানে সেটেল হওয়া বা ভালো কিছু করা। সুতরাং আমরা উম, কি বলবো, মানে আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে আর কি। আমি সবার কাছে এটাই আশা করবো। মানে আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকবে, কিন্তু যাওয়ার পর যাতে আমরা নিউজ করে রাখি যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে আমার জন্য ভালো কিছু আসছে। সুতরাং এখন আমার শক্তি এবং যে এনার্জি আছে সেটা এফোর্টটা এখন খরচ না করে তখন আমি খরচ করবো, যেন ভবিষ্যতের জন্য আমি ভালো কিছু নিতে পারি। হ্যাঁ, স্যার সম্ভবত ওই যে জার্মান ভাষা নিয়ে একটু জানতে চেয়েছেন। সাবির হাসান এরো সাবির হ্যাঁ, হাসান ভাই জানতে চেয়েছেন যে জার্মানিতে ভাষা শেখার প্রয়োজনীয়তা এবং ভাষা শেখার ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন ভাই। অবশ্যই। তো তুমি যে দেশেই যাবো না কেন প্ল্যান করবো, ওই যে আমি ফার্স্টে বললাম যে তোমার লক্ষ্য এবং সেকেন্ড হচ্ছে কান্ট্রি চুজ করবো। যখনই চুজ করবো যে ওই দেশে, যেমন জার্মানি থেকে চুজ করলে জার্মানিতে অবশ্যই ভাষা লাগবে, লাগবে লাগবে লাগবে, এর কোনো বিকল্প নাই। ওকে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই জিনিসটা হয় যে ভাষা ছাড়া আসলে তুমি অবশ্যই জব পাবে, ফুল টাইম জব পসিবল, বাট আলটিমেটলি এক সময় তোমাকে শিখতেই হবে। তো যখন তুমি যে দেশ চুজ করবা ভাষাটাকে প্রাধান্য দেবে। এবং সে যেটা জানতে চেয়েছে যে ভাষা শেখার ক্ষেত্রে এক্সপেরিয়েন্স বা একটু শেয়ার করি, এটা হচ্ছে ভাষা শিখে আসলে এট ফার্স্টে মন থেকে আসতে হবে। হ্যাঁ, আমি এখনো আসলে একটু ফাঁকি দেই আর কি, ভাষা কম শিখি। তো আমি নিজের কথাকে বলি, ভাষা কম শিখি। তো চেষ্টা করতে হবে। আমরা যেমন বাংলা ভাষার শিক্ষার তো আসলে কি বলবো, অটোমেটিক্যালি আমরা সবকিছু আশেপাশ থেকে শিখি। বাট অন্যান্য একটা ভাষা শেখা কিন্তু এত সহজ না। বা আমরা যদি কেউ আইএলটিএস করে থাকি তাহলে দেখবো যে অনেক রুলস রেগুলেশন অনেক কিছু পড়তে হয় বা জানতে হয়। তো কেউ যদি আসলে জার্মানি আসতে চাই, তো তার জার্মান ভাষার ক্ষেত্রে আমি বলবো যে ধীরে ধীরে চেষ্টা করতে হবে, অসম্ভব না। তবে এত চাপ নিয়ে আর কিছু নাই, হ্যাঁ, ভয়ের কিছু নাই। তারা ধীরে ধীরে আগাবে। অথবা প্রথমে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দেখবে, বা ইউটিউবে কিছু টিউটোরিয়াল আছে দেখবে। বাট ফাইনাল যদি সে সিদ্ধান্ত নিয়েই নেয় যে হ্যাঁ আমি সে জার্মানিতেই যাব, তো সেক্ষেত্রে সে অনলাইনে যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো দেখে আস্তে আস্তে শিখতে পারে। এবং এখানে আসলে আসলে ভাষা শেখাটা ইজি হয়ে যায়। কারণ তুমি আশেপাশে সব জায়গাতেই এটা ইউজ করতে পারবা, তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার ফ্ল্যাটমেটদের সাথে। তুমি যত ইচ্ছা ইউজ করতে পারবে। সো ভাষা শেখাটা আসলে আমি বলবো যে খুবই 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 গুরুত্বপূর্ণ। তবে কে কোন দেশ চুজ করতে, কেউ যদি জার্মানি চুজ না করে তার জন্য তো আর সেক্ষেত্রে আসলে কিছু বলার নেই। জার্মানিতে চুজ করে তো ওকে তাকে স্বাগতম, বা তখন আসলে হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। যেটা একটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি যে ভাষা শেখার ক্ষেত্রে যে একটা লেভেল আছে, যেমন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যেমন A1 B1 A1 B1 A2 B2 একটা C1 C2 এরকম লেভেল আছে। তো আমাদের কি দেশ থেকে জার্মানিতে আসার আগে যে এই লেভেল গুলো কমপ্লিট করে আসার প্রয়োজন কিনা, বা আপনি কমপ্লিট করেছেন কিনা? ওকে। অবশ্যই সেটা দরকার। যেমন আমরা যদি আসলে মাস্টার্সে আসতে চাই এবং আসলে অবশ্যই আমাদের মাস্টার্সে আসা উচিত, ব্যাচেলরে না।
তো সেক্ষেত্রে ভাষার তুমি যদি ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশনে পড়তে চাও, সো তোমার কোনো জার্মান ভাষার এক্সপেরিয়েন্স প্রয়োজন নাই, সার্টিফিকেট প্রয়োজন নাই বা জানার প্রয়োজন নাই। বাট তুমি যখন সিদ্ধান্ত নিলা, সবকিছু তোমার ওকে হয়ে গেল, বা তুমি ফাইনালি সিদ্ধান্ত যে আমি আসবই, তো তখন তোমার এট ফার্স্টে তোমার আইএলস, সেকেন্ড তুমি তখন জার্মান। যখন তোমার আইএলস শেষ হয়ে যাবে তখন তুমি জার্মান শুরু করো। আমি বলবো যে আইএলস এর আগে জার্মান না। কারণ দেখো, তুমি যদি একটা শুধু জার্মান শেখো, কোনো কারণে যদি তোমার ভিসা না হয় বা আসতে না পারো, বাকি দেশগুলো তোমার জন্য পথ বন্ধ হয়ে যাবে। তাই আমি বলি যে এমন কিছু করো যাতে কোনো পথ বন্ধ না হয়। তুমি আইএলস করো, জার্মানি হোক, তুমি যে কোনো দেশে যেতে পারবে। একটা আইএলস শেষ করলাম, দেন তুমি জার্মান ভাষা শেখা শুরু করলে, কারণ তোমার লক্ষ্য জার্মানি, এবং সেক্ষেত্রে তুমি A1 A2 যেটা শেষ করতে পারো, যেটা সম্ভব হয় তোমার সেটা শেষ করলে। এখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসলে A1টা শেষ করেছিলাম। তো এটার জন্য আমার জন্য একটু ভালো ছিল বলে আমি মনে করি। কারণ আসলে আমার ভিসা অফিসার আমাকে আসলে জার্মানি কয়েকটা কোশ্চেন করছিল, যখন সে আমাকে দেখছিল যে A1, যেহেতু আমার আসলে সিজিপিএ কম ছিল, বা তুমি হয়তো জানো, তো সে আমাকে তখন আসলে জার্মানি কোশ্চেন করছিল। বা আসলে একটা জিনিস, আমার আইএলস স্কোরও কম ছিল, তো সেক্ষেত্রে সে আমাকে জার্মানি কোশ্চেন, আমি 4টা কোশ্চেন সে জার্মানি করছিল, আমি যদি প্রচুর প্রশ্ন উত্তর দিতে পারছিলাম না, তিনি তার অ্যান্সার দিয়েছিলেন। এটার জন্য আমার কাছে মনে হয় আমার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এটা খুব কাজে দিয়েছে। আসলে খুশি হয়েছে, এটা কিছুটা জার্মান জানে, নাম্বার কমিউনিকেশন। ভাইয়া আমি একটা জিনিস, একটা পোস্ট করে জানতে পেরেছিলাম, জার্মান প্রবাসী নামে একটা গ্রুপ আছে, ওখান থেকে জানতে পেরেছিলাম যে যারা পরবর্তীতে যাতে কমপ্লিট হবে, মাস্টার্স কমপ্লিট হবে, যারা যদি ইমিগ্রেশন বা টাইম মানে থাকার জন্য ওখানে চেষ্টা করতে চায়, তাহলে নাকি জার্মানে ভালো একটা দক্ষতা থাকতে হবে। তা যদি তার ভালো দক্ষতা থাকে তাহলে সে ওই ব্যাপারে এগিয়ে যাবে, ইমিগ্রেশনের ক্ষেত্রে কিংবা জবের ক্ষেত্রে কিংবা এটা কি, এই ব্যাপারটা কি? তুমি এটা আসলে ঠিকই শুনছো, যে কেউ যদি আসলে জার্মানিতে ফুল টাইম জব করে সে ব্লু কার্ড পেতে চায়, তার জন্য আসলে জার্মান B1 লেভেল পর্যন্ত ভাষা জানা বাধ্যতামূলক, এটা থাকতেই হবে। ওকে, বাট এটা যদি কেউ ব্লু কার্ড পেতে চায়, বাট কেউ যদি আসলে জবের জন্য শুধু বলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তো সেক্ষেত্রে সে ভাষা না জেনে অনেকে জব করতে পারে বা করে। আলটিমেটলি তুমি যখন আসবে আসলে ইউরোপে, তোমার আসলে লক্ষ্যই থাকবে যে হ্যাঁ, একটা ব্লু কার্ড পাই। নাগরিকত্বের কথা আমি বলতেছি না, ব্লু কার্ড আর নাগরিকত্বের মধ্যে একটু পার্থক্য আছে। ব্লু কার্ড পেতে হলে আমাদের যেমন প্রতি বছর ভিসা ইস্যু করতে হয়, বাট ব্লু কার্ডের ক্ষেত্রে সেটা হয় না, সেটা হচ্ছে আনলিমিটেড ভিসা থাকে। তো কেউ চাইলে যতদিন ইচ্ছা সে ইউরোপিয়ান দেশভুক্ত যে কোনো দেশের সাথে থাকতে পারে। এটার জন্য অবশ্যই B1 লেভেল ভাষা জানা বাধ্যতামূলক। অবশ্যই ইউরোপে আসলে ভাষা জানতেই হবে, এটার কোনো বিকল্প নেই। তো আমাদের সবাইকে আমি অনুরোধ করব যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখানে প্রশ্ন করতে পারেন। ভাইয়া উত্তর আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তো আমরা ভাইয়া চেষ্টা করবেন সবকিছু উত্তর দেওয়ার জন্য। তো তো ভাইয়া পরবর্তী যে প্রশ্নটা করব, যে আমরা যে আমাদের একটা স্টুডেন্ট জার্মানি চুজ করলো, সে জার্মানিতে গেল, তো পরবর্তী পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটা তার কাছে কতটুকু কঠিন বা কতটুকু সহজ অন্যান্য দেশের পরিপ্রেক্ষিতে? আমি বলবো যে নতুন যে কোনো পরিবেশে আসলে আমাদের জন্য মেনে পরিবেশের সঙ্গে আমাদের একটু ডিফিকাল্ট আর কি। এবং কারণ কি, আমরা আসলে এভাবে অভ্যস্ত না। আমরা বাসায় আসলে থাকি, বাসায় আম্মা রান্না করে দেয় বা সব কাজ করে দেয়, বা অনেক কিছু সহজে করে দেয়। বাট বাইরের দেশ কি, যে সব তোমার নিজে নিজে করা মানসিকতা থাকে। জাস্ট আমার কাছে মনে হয় ফার্স্ট স্টেপ, যে কারো যদি মানসিকতা থাকে, হ্যাঁ ওকে আমি করতে পারবো, তো তার জন্য সবকিছু ইজি হয়ে যাবে। কেউ যদি মনে করে না আমি পারবো না, সে এটাকে যদি পেইন মনে করে, তাহলে ওই যে ঘুরে ফিরে সেই একই কথা, ইচ্ছা শক্তি আর কি। এটা আসলে সম্ভব, কোনো বিষয় না। এক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই। অনেক মেয়ে আছে, বাংলাদেশি মেয়ে কেন, পৃথিবীর অনেক দেশ থেকে মেয়েরা আসছে, তারা সুন্দরভাবে চলছিল, থাকতে পারতেছে। এবং এইসব দেশগুলো এমন একটা দেশ, জার্মানি এমন একটা দেশ, তোমার সিঙ্গেল একটা পার্সনের সাথে যদি কমিউনিকেশন না থাকে, তবুও তুমি চলতে পারবে। তোমার অনেকের সাথে পরিচয় থাকলেও তুমি যেভাবে চলতে পারবা। আবার যদি কারোর সাথে কোনো কমিউনিকেশন না থাকে, কেউ না থাকে তোমার পরিচয়, তবুও তুমি চলতে পারবে।
এক্ষেত্রে তোমার পথটা হয়তো একটু বন্ধুর হবে, বাট এটা পসিবল, অসম্ভব না। তো ভাইয়া আপনি যাওয়ার পর কি কোনো ডিফিকাল্টি ফেস করেছেন এখান থেকে, যেহেতু এটা নতুন পরিবেশ, আবহাওয়া ভিন্ন, নতুন মানুষজন, এবং অনেক মানুষ থাকে না যে হোমসিক হয়ে যায় নতুন একটা পরিবেশে যাওয়ার পরে, হোমসিক ফিল করে যে আমি বাসায় যাব, কারণ এরকম কোনো পরিস্থিতি আপনার এক্ষেত্রে আমি আসলে বলবো যে লাকি, এখানে আমি অনেক অনেক ভালো ভালো ভাইয়া পেয়েছি, যারা আসলে আমি আসলে যারা আমাকে ওই জিনিসটা অনুভব করতেই দেয়নি। ওকে, আমি এয়ারপোর্টের থেকে আসলে নামার পর থেকে তারা নিয়ে এসে খাওয়া দাওয়া টিল নাও, আসলে তোমাদের এখানে আসলে যোগদান করার আগেও আমি বাধ্য হয়ে তাদের বলে আসছি আর কি। কারণ গতকাল আমার এক ভাই এবং তার ওয়াইফ এবং আরেক ভাই, ধরো তিনজন, দুই ভাই এক ভাবি এসেছেন দেশ থেকে। তো তাদের বাসায় আসলে আজকে রান্না বান্না হচ্ছে। আমার আসলে দুপুরে তার বাসায় যাওয়ার কথা ছিল, হ্যাঁ, বা আমি গেছিলামও, বাট আমি তাদের থেকে আসলে বিদায় নিয়ে চলে আসছি। 5 মিনিটের জন্য আসলে গেছি, মানে নিজের বাড়ির মতো অবস্থায় আছি আর কি। আমার ক্ষেত্রে তবে হ্যাঁ, অবশ্যই যে অফিসিয়াল যে বিভিন্ন স্টেপ গুলো আছে সেগুলো করতে তারা আমাকে হেল্প করছে। আমি অবশ্যই কিছু ফেস করছি। ফর এক্সাম্পল, আমার ভিসার জন্য, আমার ভিসা ইন্টারভিউ টার্মিনের জন্য, বা আমি বলবো আমার ইউনিভার্সিটির কিছু প্রবলেম ফেস করছি, তারা আসলে সবাই আমাকে সহযোগিতা করছে। এবং ওখানে বাংলাদেশি যারা থাকে, ভাইয়েরা, বড় ভাইয়েরা, তারা সবাই আসলে খুবই 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 হেল্পফুল। এটা আমি মনে করি না যে শুধু এখানকার জন্য, সারা পৃথিবীতে যেখানেই বাংলাদেশিরা আছেন তারা অবশ্যই হেল্প করবেন এবং হেল্প করেন আর কি। আমার মনে হয় না তেমন কোনো আসলে সমস্যা হবে কারোর জন্য, কারণ অনেকে আসলে মেয়ে আসতেছে বা মেয়েরা আসছে, তারা খুব সাবলীল ভাবে চলতে পারছে। আমি কারোর থেকে আসলে শুনি নাই যে সে খুব কষ্টে আছে বা অনেক ঝামেলায় আছে। সমস্যা হলে সেটা সমাধানের জন্য আসলে সবাই মিলে চেষ্টা করে। তো ভাইয়া, যেহেতু আপনি তো আমরা পাস করার পর থেকে ভাইয়া, তো প্রসেসিং করার জন্য কোনো ডিফিকাল্টি ফেস করছেন না? বা যেহেতু আমি জানি যে জার্মানি যাওয়ার জন্য প্রায় কিছু অ্যামাউন্ট একটা ব্লক মানি আপনি বলছিলেন হয়েছে করতে হয়, তো এখন বিষয়টা হলো যে এই টাকাটার বিষয়টা আমাকে একটু বলেন, যদি ব্লক মানি যে এইটা কি পরবর্তীতে ফেরতযোগ্য, মানে এই কষ্টের বিষয়টা আপনার কিরকম? ব্লকের বিষয়টা হচ্ছে যে জার্মানিতে যেহেতু ইউনিভার্সিটি গুলো কোনো টিউশন ফি নেয় না, পাবলিক ইউনিভার্সিটি গুলো, সেহেতু এখানে ব্লক বাধ্যতামূলক। কারণ একজন ফরেন স্টুডেন্ট আসবেন এই দেশে, তো প্রতি মাসে তো অনেক খরচ, এই খরচটা টাকা সে কিভাবে বেয়ার করবে, এইটার জন্য এটা ব্লকটা করা বাধ্যতামূলক। এখন এই ব্লকের টাকাটা আমাদের বাংলাদেশি টাকায় এখন প্রায় প্রায় 12 লক্ষ টাকা হয়ে গেছে, বা 11.5 লক্ষ টাকা, বা 11 লক্ষ টাকা, আমি আসলে এক্সাক্ট অ্যামাউন্ট জানি না। সম্ভবত মাসিক 853 ইউরো যেটা করছে। এই টাকাটা এই দেশের ব্যাংকে ব্লক করতে হবে এবং সেটা তোমার টাকা তোমারই থাকবে। কোন একজন স্টুডেন্ট ব্লক করবে, সেখানে আসবে এবং তার অ্যাকাউন্টে মান্থলি হিসেবে সেই টাকাটা সে পেয়ে যাবে। প্রতি মাসে 883 ইউরো করে সে টাকা পেয়ে যাবে। তো জার্মান গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি এক্ষেত্রে কোনো টাকা নিচ্ছে না, তোমার সেই ব্লক মানি থেকে তোমার টাকা তোমাকেই দিয়ে দিচ্ছে। জাস্ট তারা ইনশিওর হচ্ছে যে হ্যাঁ, এই স্টুডেন্ট 1 বছর পড়াশোনা করবে উইদাউট কোনো ঝামেলা, সে যদি কোনো জবও না করে তবুও সে ঠিক মতো পড়াশোনা করবে। এখন এখান ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে যে তাহলে কি আমাকে প্রতি বছর ব্লক করতে হবে আমার যদি মাস্টার্স 2 বছর বা 3 বছর লাগে? রুলসটা হচ্ছে যে প্রতি বছরই নতুন করে ব্লক করতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যে আমি তোমার কথা বলি, তুমি হয়তো জার্মানিতে আসলা 2021 জানুয়ারিতে ব্লক করে এসেছো, তো 2022 জানুয়ারিতে তোমাকে এগেইন সেই ব্লকটা দেখায় ভিসা 1 বছরের জন্য। তবে এইটা সব সিটির জন্য না, আমি যেখানে আসি এটা আমার জন্য। আমার পাশে হয়তো বা যারা 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরেও থাকে তাদের জন্য সেখানে তাদেরকে অনেকে 2 বছরের ভিসা দিয়েছে। আমার ভিসা অফিসটা এরকম যে না, ব্লক যতদিন থাকবে ততদিন ভিসা দিবে। এবং কিছু কিছু সিটি আছে যেখানে আসার পরে ফার্স্ট টাইমে 2 বছরের ভিসা দিয়ে দেয়। এটা অবশ্যই একটা নিয়ম আর কি। কখন কোন ভিসা অফিসার বা ভিসা অফিস ভিসা 1 বছরের দিবে বা 2 বছরের দিবে এটা আসলে বলা যায় না। বাট মেইন রুলসটা হচ্ছে
যে তোমাকে ব্লক করতে হবে। এবং আরেকটা জিনিস, যে তুমি যদি অনেক সময় তুমি যে জব করো, স্টুডেন্ট জব করো, স্টুডেন্ট জবের কন্ট্রাক্ট দেখিয়েও, জবের কন্ট্রাক্ট ফর এক্সাম্পল তোমার 1 বছরের আছে, তো 1 বছরের তোমাকে সে ভিসা দিবে উইদাউট ব্লক। ওকে, মূল কথা হচ্ছে যে তোমার যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা চলার জন্য 1 বছর, সেটা জব হোক না হয় ব্লক হোক। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে তোমার যদি পরিচিত কোনো আর রিলেটিভস থাকে, তিনি যদি এখানে জব করেন এবং তিনি যদি একটা পেপার সাইন করে দেন যে হ্যাঁ নেক্সট 1 বছরের খরচ আমি তাকে দিব, তাহলেও ব্লক ছাড়া আসাও সম্ভব এবং ভিসাও সম্ভব। তখন আমরা বুঝতে পারছি ব্লক হলো জাস্ট একটা সিকিউরিটি মানি, যাতে আপনি পড়াশোনাটা হ্যাঁ, কন্টিনিউ করে চালিয়ে যেতে পারেন। হ্যাঁ, আরেকটা তো এখানে ভাইয়া একটা করি যে কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি 2000 ডিসেম্বরে তোমার ভিসা শেষ হয়ে গেল 2020-এর, তো 2021-এর যদি জানুয়ারিতে তোমার যদি ব্লকের ফুল অ্যামাউন্ট না থাকে, তাহলে কি হবে? তাহলে কি আমাকে ভিসা দিবে না? অবশ্যই দেবে। তোমাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফিকশন ভিসা দেবে 3 মাসের জন্য। সেটার মধ্যে যদি তুমি টাকা ম্যানেজ করতে না পারো, আরেকটা ফিকশন দেবে হয়তো আরো 3 মাসের। তো আসলে এমন না যে হ্যাঁ সঙ্গে সঙ্গে টাকা লাগবে, হয়তো তোমার এখানে আসার পরে আফটার 1 ইয়ার তোমার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তুমি একটু সময় নিতে পারো, যে 3 মাস বা 6 মাস। এটা নিয়ে সম্ভব, ভিসা অফিসগুলো সেই সুযোগ তোমাকে দেবে। অন্যান্য কান্ট্রিজ যে ফান্ডিং আর ব্লকটা আমরা এই ইকুইভ্যালেন্ট ধরতে পারি, যে ফান্ডিং যা হ্যাঁ, হ্যাঁ, অন্যান্য কান্ট্রি, মানে আমার যে স্পন্সর দেখাতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে, আর এখানে হচ্ছে ব্লক অ্যাকাউন্ট, এটা একই জিনিস তাহলে সেটা বুঝবো। তো এখানে স্যার একটা প্রশ্ন করেছে, মুবিন হাসান স্যার, যে গ্রাজুয়েশন শেষে কত বছরের ওয়ার্ক ভিসা পাওয়া যায় এবং গ্রিন কার্ড ইয়ারের ওই ওকে, হ্যাঁ স্যার, ওকে। বর্তমানে গ্রাজুয়েশনের শেষে 2 বছরের জব সার্চিং ভিসা পাওয়া যায়, 2 ইয়ার্স, এবং 2 ইয়ার্স অফ, হ্যাঁ আগে সম্ভবত এটা 18 মাস ছিল, এখন এটা 2 ইয়ার্স করছে। তো এবং গ্রিন কার্ড বা পিআর পাওয়ার ক্ষেত্রে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে অবশ্যই তাকে একজন স্টুডেন্ট ফুল টাইম জব পেতে হবে, নট পার্ট টাইম, ফুল টাইম জব পেতে হবে। এবং ফুল টাইম জবের স্যালারি ইঞ্জিনিয়ারিং এর জন্য সম্ভবত এখন 4300 বা 4400 ইউরো মান্থলি। এটা অবশ্যই যে মান্থলি বা ইয়ারলি হবে, মেবি ইয়ারলি 40,000, সরি মান্থলি 4400 ইউরো। তো এটা নর্মালি যে কোনো ফুল টাইম জবের জন্য এর চেয়ে বেশি অফার করে। তো স্যালারির বিষয়টা ফুলফিল করে, বাট মেইন বিষয়টা হয় যে সেটা হচ্ছে যে ফুল টাইম জব পাওয়া, এবং এই জবটা মিনিমাম 2 বছরের হইতে হবে। একজন স্টুডেন্ট জব পাওয়ার পরে যদি 2 বছর সে কন্টিনিউ জব করে, দেন সে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। আগে যে সমস্যাটা ছিল পিআর এর ক্ষেত্রে, মূল যে সমস্যাটা, কোন স্টুডেন্ট ফর এক্সাম্পল ট্রিপলির কোন স্টুডেন্ট, তাকে ট্রিপলিতেই জব করতে হবে, অন্য কোনো সেক্টরে সে যেতে পারবে না পিআর পাওয়ার ক্ষেত্রে, যে রুলসটা ছিল। বাট এখন সেটা 2021 সাল থেকে সেই রুলসটা আসলে ব্রেক করছে। এখন যে নতুন রুলস, তাতে একজন স্টুডেন্ট ট্রিপলি সিএসসি বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডে হতে পারে, যে কোনো সেক্টরে জব করতে পারে। ওকে, কারণ অনেকে প্রোগ্রামিং এ ভালো থাকেন। তো কেউ যদি ট্রিপলিতে পড়ে বাট সে প্রোগ্রামিং একজন প্রোগ্রামার হিসেবে কোথাও জয়েন করলো, ওকে, নো প্রবলেম, এক্ষেত্রে আর গভর্নমেন্ট কোনো ঝামেলা করবে না। ওকে, শিফাত, তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি একটু আনমিউট করো আর কি। ভাইয়া আমাদের যেহেতু আমাদের একটু গুছিয়ে বলা উচিত ছিল, কিন্তু আমি ভাইয়া একটু অবসন্ন ভাবে প্রশ্নগুলো করে ফেলেছি। আমিও হয়তো বুঝছি, আসলে আমি আসলে দুঃখিত, মানে এভাবে আসলে কখনো কথা বলা হয়নি আর কি। যে আমার দুঃখিত বলতে গেলে আমার ভালো লাগে। তো ভাইয়া, তো আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো প্রথম থেকে আমরা যদি শুরু করি, তো আমাদের রিকোয়ারমেন্ট হিসেবে আমাদের আপনি বললেন আইএলটিএস লাগবে, এবং যদি কিছু জার্মান ভাষা শেখা যায় তাহলে ভালো। তো ভাইয়া আমাদের জার্নাল বা পাবলিশিং এগুলোর কি কোনো গুরুত্ব আছে? হ্যাঁ, নিঃসন্দেহে আছে, এগুলোর গুরুত্ব আসলে অনেক বেশি। তোমার যখনই সিজিপিএ কম থাকতে পারে বা আইএলটিএস কম থাকতে পারে, এগুলো তোমাকে খুবই 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 ভালো কাজে দেবে, এবং জার্মানিতে প্রফেসররা এগুলা খুবই ভালো
আমি অ্যাকসেপ্ট বিষয়গুলোকে খুবই পজিটিভ। এটা গুরুত্ব আসলে বলে শেষ করা যাবে না। বা আমি তোমাদের বলব যে যারা আসলে আসলো অবশ্যই অন্তত তোমাদের যে সাবজেক্ট বিষয়টা থিসিস করতেছে সেটা যেন পাবলিকেশন করা যায় সেটার উপরে ওকে থিসিস করবে, চেষ্টা করবে। এবং আমার থিসিসের ক্ষেত্রে আসলে মুবিন স্যারের কিন্তু আমি আবারই এই স্থান না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। যেহেতু আমি আসলে বরাবরই ফাঁকিবাজ আরকি। অনেক দিনই আসলে এটা সম্ভব হয়েছে। আমার আসার ক্ষেত্রে, অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে এই থিসিস এগুলো সবই আসলে খুবই ভালো কাজে দিয়েছে আরকি। কারণ আমি মনে করি যে এবং আমার যে সিজিপিএটা ছিল আসলে এটা আমাদের ভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে এটা মিনিমাম লেভেল ছিল। তো আমার কাছে মনে হয় যে এইগুলাই আমাকে আমার থিসিস টাই হয়তো আমাকে আগে একটু দিয়েছে আরকি। তো তোমাদের আসলে আমি বলব অবশ্যই পাবলিকেশন তোমরা করবে যেটা তুমি থিসিস করো ভার্সিটিতে। তো সেটা নিয়ে এটা যেটাই হোক না কেন তোমার কাছে আসলে যেটা ছোট মনে হইতে পারে যে আমি আমার ফ্রেন্ড এই বিষয়টা নিয়ে যে পাবলিকেশন করবে আর আমি সামান্য এইটুকু নিয়ে করবো না, ওইটা কখনোই ভাববা না। হুম, নিজে কখনো হীনমন্যে ভাববা না। সৃষ্টিকর্তা আসলে তোমাকে যতটুকু দিয়েছেন বা তুমি যেটা নিয়ে করতেছো সেটাতেই সন্তুষ্ট থেকে তুমি যদি কিছু করো অবশ্যই সেটার ফল তুমি আসলে পাবে। আর কি বললো এটা নিয়ে আসলে দেখার দরকার নেই। তুমি তোমার লক্ষ্যে আসলে আগাইতে হবে। তো ভাইয়া সিজিপি এর বিষয়টা একটু জানতে চাচ্ছি, একটা প্রশ্ন অ্যাড করতে চাচ্ছি। তো হুম, একটা একটা গ্রুপ আছে যে সিজিপি ডাজন্ট ম্যাটার, লাইক সবসময় তারা বলবে যে সিজিপি এর কোনো দরকার নেই। তো আর গ্রুপ আছে সিজিপি এর দরকার আছে। তো এখানে আমাদের মানে ভারসাম্যপূর্ণ মন্তব্য কোনটা হবে ভাইয়া? যেহেতু আচ্ছা সিজিপিএ একটা মিনিমাম তো রিকোয়ারমেন্ট তো প্রয়োজন। তো আমরা এখন সিজিপি এর বিষয়টা আপনি ভাই কিভাবে ব্যাখ্যা করবেন যে কতটুকু আচ্ছা সিজিপি দরকার বা ওকে। এরকম? তোমার সিজিপি এর আসলে উদাহরণটা দিতে গেলে আমি বলবো যে দুইটা কথাই আসলে 100% ঠিক। তো দুইটা কথা আসলে পুরোপুরি 100% ঠিক কেমনে হয়? তুমি সিজিপিএ আসলে প্রয়োজন কেন? কারণ কোন একটা ইউনিভার্সিটি তুমি এপ্লাই করলে সেখানে তোমাকে মিনিমাম রিকোয়ারমেন্ট বলে দিল যে সিজিপিএ 3 থাকতে হবে। এছাড়া তুমি এপ্লাই করতে পারবে না। তো তো দেখো তোমার যদি সিজিপিএ 3 না থাকে তো তুমি তো এপ্লাই করতে পারবে না। তোমার যে আলাদা একটু কি বলবো কোয়ালিফিকেশন আছে সেটা তুমি কিভাবে শো করবে? একটা হচ্ছে তুমি এপ্লাই করতে পারতেছো না সিজিপিএ ছাড়া। দ্বিতীয়ত কি যখন তুমি সেটা পূরণ করলা অবশ্যই সিজিপিএ ম্যাটার না। কখন? যখন তুমি হয়তোবা তোমার জাস্ট সিজিপিএ মিনিমাম 3 প্রয়োজন এবং তোমার সিজিপিএ 3 তুমি একটা ইউনিভার্সিটি এপ্লাই করলা সেখানে অ্যাডমিশন পেয়ে গেলা। জার্মানিতে আমার এক ফ্রেন্ড আমার সাথে আসছে, আমরা একই ফ্লাইটে পাশাপাশি আসছি। তো তিনি এদেশে উনি স্টুডেন্ট ছিলেন বাংলাদেশের ট্রিপলিতে। তিনি আসলে প্রোগ্রামিং এ একজন প্রোগ্রামিং করেন এবং তিনি এখানে এসে জার্মানিতে আমার 2021 এই বছর জানুয়ারিতে তিনি জব পেয়েছেন। বেশ 3টা ফুল টাইম জবের তিনি অফার পেয়েছেন। সেখান থেকে তিনি আসলে ফুল টাইম জবে যদিও যান নাই। তিনি স্টুডেন্ট জব কারণ তার ইচ্ছা আছে মাস্টার্স। তার ফিউচারে কিন্তু সে কখনোই তিনি ব্যাচেলর করছেন ট্রিপলি থেকে, মাস্টার্স করবেন কমিউনিকেশন থেকে, কিন্তু তার জব ফিল্ড কখনোই ট্রিপলি বা কমিউনিকেশন রিলেটেড হবে না। তার জব ফিল্ড হবে প্রোগ্রামিং রিলেটেড। এবং তিনি যখন এখানে জব পেয়েছেন তখন তার সার্টিফিকেট কখনোই বাংলাদেশি সার্টিফিকেট দেখতে চাইনি এখান থেকে কোম্পানি। জাস্ট সে এখানকার ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার্স ওকে এবং তার যে ভাইবাটা নিয়েছে ইটস ওকে সে জব পেয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখো সিজিপিএ জব পাওয়ার ক্ষেত্রে সিজিপিএ কোনো ফ্যাক্ট না। সে আসলে কি পারে, তার কাজ কি, তাকে যে টাস্ক গুলো দিয়ে হয়েছে সে সেগুলো সলভ করতে পারছে। তো এট ফার্স্টে আমি যেটা বলবো যে অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই সিজিপিএ গুরুত্বপূর্ণ, তাছাড়া তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর যেটা দ্বিতীয়ত হচ্ছে যে তোমাকে আসলে আলটিমেটলি কাজ জানতে হবে তোমার, তুমি কি পারো আর কি। আমাদের আসলে আমরা পুঁথিগত বিদ্যাতেই বেশি অভ্যস্ত, বাট এইটা ছাড়া তুমি কি জানো? যখন ফর এক্সাম্পল এখন যে কোনো জবের ক্ষেত্রে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাস্ট। তুমি হয়তো বা জাভা পাইথন বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি অভ্যস্ত হও না কেন সেটা প্রয়োজন হচ্ছে। এবং সেটা শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে না, মানে ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে না, অনেক সময় ইঞ্জিনিয়ারিং জব ছাড়াও অনেক কোম্পানি সেটা চাচ্ছে।
হ্যাঁ, এবং কোম্পানি চায় যে তার এমপ্লয়িরা অনেক বেশি কিছু জানুক। ওকে, তো সিজিপিএ, আমার কথা কি শুনতে পাচ্ছ শিপাত? জি, আমরা শুনতে পাচ্ছি ভাইয়া। তো সিজিপিএ না, আবার অনেক সময় ফ্যাক্ট। তো অবশ্যই আমি বলবো যে এট ফার্স্টে সিজিপিএ মিনিমাম যেটা প্রয়োজন সেটা যেন থাকে। হ্যাঁ, তাই বলে সিজিপিএ ছাড়া তুমি চেষ্টা করবা, এটা হইতে পারে না আর কি। তো রুদ্র ভাই একটা প্রশ্ন করেছেন যে প্রফেসর রিকগনিশন লেটার কিভাবে ম্যানেজ করব। ওকে, তো এইটা আসলে তুমি রিকগনিশন বলতে আসলে কি বোঝাচ্ছ আমাকে যদি একটু ক্লিয়ার করতা, শিফাত যদি একটু ক্লিয়ার করতে আসলে ও কি বোঝাতে যাচ্ছে, তাহলে আমি স্যার রিকগনিশন বলতে একটা আমি যতটুকু ভাইয়া রিকগনিশন বলতে আমি রিকমেন্ডেশন লেটারকে বোঝাচ্ছে নাকি ভাইয়া এসওপি কে বোঝাচ্ছে ভাইয়া? এসওপি তো ভিন্ন জিনিস। আচ্ছা, যেটাই হোক আমি বলি দুটার মধ্যে কিছু নেই। তো তো দেখো, তুমি যে ইউনিভার্সিটিতে পড়তেছো, আমাদের ভার্সিটি প্রফেসরদের সাথে তোমার তো অবশ্যই আমাদের ইউনিভার্সিটির ভালো একটা সম্পর্ক আছে। তো তোমার যখন তুমি কোথাও অ্যাপ্লাই করবা তখন স্যারকে গিয়ে বলো যে স্যার, হ্যাঁ, রিকমেন্ডেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, রিকমেন্ডেশন লেটার। হ্যাঁ, রিকমেন্ডেশন লেটার অবশ্যই এটা প্রফেসর করবেন। এবং রিসেন্ট যেটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটির যে প্রফেসর আছেন, তুমি যে ডিপার্টমেন্টের আন্ডারে আছো, স্যার তোমাকে রিকমেন্ড করবেন, তাই না? তো এখন এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। বিভিন্ন ইউনিভার্সিটি চায় যে অনেকে অনলাইনে রিকমেন্ডেশন নেয়, অনেকে পেপারস নেয়। ওকে, তবে যেটাই হোক না কেন রিকমেন্ডেশন লেটারটা এমন হবে যে তোমার প্রফেসর যেন আসলেই তোমাকে জানে, বা কি বলবো, অনেকে যে এমন করতে পারে যে নিজে একটা রিকমেন্ডেশন লেটার নিয়ে স্যারের হয়তো বা একটা সিল মেরে পাঠিয়ে দিল। এগুলা ভুলেও করা যাবে না, কারণ রিসেন্ট এম্বাসি এগুলা ভেরিফাই করে। বিশেষত রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে আমি শুনছি যে প্রফেসর রিকমেন্ড করছেন তাকে তার সঙ্গে যোগাযোগ করে, যে ফর এক্সাম্পল আমি সিফাতের কথাই বলি, যে আপনি কি সিফাতকে চেনেন কিনা। ওকে, তো সিফাতকে আপনি একটা রিকমেন্ডেশন লেটার দিয়েছেন, বলে হ্যাঁ ইয়েস। আসলে আপনি রিকমেন্ডেশন লেটার কি লিখছেন, আপনি তার সম্পর্কে কি জানেন। ওকে, তো আমাদের স্যারদেরও উচিত যে রিয়েল যে বিষয়টা সেটা লেখা উচিত, এবং জানা উচিত যে তুমি হয়তো স্যারের কাছে শুধু গেলা, স্যার একটা সিগনেচার করে দিল, বাট স্যারকে কেউ ফোন দিল, স্যার সাথে কমিউনিকেট করলো, বাট স্যার আর মনে করতে পারলো না, এটা যেন না হয়। এখন অন্য একটা প্রশ্ন আছে আমাদের নিজাত করছে। তো ভাইয়া কেউ যদি ইঞ্জিনিয়ারিং বিএসসি কমপ্লিট করে মাস্টার্সে কমার্সের কোনো সাবজেক্ট, ও মনে হয় ভাইয়া এমবিএ এর কথা বলছে, যে আই মিন করাটা কতটা লাভ হবে, এবং যদি সেইটা দেশের বাইরে ভালো কোনো কান্ট্রিতে। এখন ভাইয়া আমি যতটুকু বুঝেছি ইঞ্জিনিয়ারিং এর পরে বিএসসির পরে এমবিএ করে অনেক স্টুডেন্ট, তো এখানে সে এমবিএ এর কথা বলেছে, তো এখন এমবিএ করাটা কতটুকু বেনিফিট? ওকে, প্রথমত আমি যতটুকু জানি যে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে আসলে এটা সফল হবে কিনা আমার আসলে ঠিক জানা নাই, কারণ তোমার ব্যাকগ্রাউন্ডটা তুমি যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছ তোমার সেই ব্যাকগ্রাউন্ডটা সেই ডিপার্টমেন্টে হওয়া বাধ্যতামূলক। অন্তত আমি জার্মানির প্রেক্ষাপটে যেটা বলতেছি, আমি যতটুকু জানি সেই প্রেক্ষাপটে বলতেছি। এছাড়া কিছু থাকতে পারে, বাট যেটা আমি জানি না, যে না জেনে থাকি সরি, বাট অবশ্যই তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের এমবিএ করতে চাও, তবে অবশ্যই তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার সাবজেক্ট সেই এমবিএ এর সাথে রিলেটেড থাকতে হবে। তুমি যে ব্যাচেলরে টিপুলিতে পড়ে আসো ফর এক্সাম্পল, তাইলে কিন্তু তুমি এমবিএ তে অ্যাপ্লাই করতে পারবা না, বা অ্যাপ্লাই করলেও তোমার মানে তুমি অফার লেটারটা পাচ্ছ না আর কি, আমি যেটা জানি আর কি। ওকে, হয়তো বা অন্য কোনো দেশে এর বিকল্প থাকতে পারে, বিশেষত এমবিএ এর ক্ষেত্রে, বাট সেটা আসলে আমার জানা নেই যে থেকে থাকে। এবং ও যেটা লাস্টে যেটা করছে যে সেটা কেমন হবে আর কি সেই প্রেক্ষাপটে। ওকে, তো দেখো, আমি যাদের আশেপাশে যেগুলো যে ভাইয়াদের দেখছি যে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট রিলেটেড যারা পড়াশোনা করতেছেন, তো তুমি এই সাবজেক্টগুলো কি ওই দেশের কালচার বা সেটার সাথে ইনভলভ,
বাংলাদেশে কমার্স এমবিএ বিবিএ বা এমবিএ কি বাংলাদেশে বিজনেস পারপাজে তোমার যা জানতে হবে সেক্ষেত্রে, এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে তুমি জব করবা, তো বাইরে এসে যখন তুমি জব করতে যাবা, তো এদের ব্যবসায়িক আমি কি বলবো, এদের ব্যবসায়িক মোটিভ বা ওরা যেভাবে ব্যবসার পরিচালনা করে আসলে এই বিষয়গুলো তোমার জানতে হবে। তো সেক্ষেত্রে খুব বেশি ল্যাঙ্গুয়েজ স্কিল প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, টেকনিক্যাল কাজের ক্ষেত্রে যে কাজগুলা হোম অফিস মানে বাসায় বসে করা সম্ভব, এই জবগুলা বিশেষত ফিল্ডের ক্ষেত্রে করতে হয়। ওকে, তো তুমি যে দেশে চুজ করো না কেন সেই দেশের কালচার বা কমিউনিকেশন সবকিছু সম্পর্কে অনেক বেশি কিছু জানতে হয় সফল হইতে গেলে, আমি যতটুকু তাদের থেকে শুনছি। ওকে, সো এটা একটু ডিফিকাল্ট আর কি আমার কাছে মনে হয়েছে ওভারঅল ইঞ্জিনিয়ারিং চাইতে আর কি। ওকে, অন্য যে কোনো সাবজেক্ট। জি ভাইয়া, তো আরেকটা প্রশ্ন হলো যে বাংলাদেশের ক্ষেত্রে ভাইয়া ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা? কারণ কিছুদিন ধরে কিছু গ্রুপে আমি লক্ষ্য করেছি যে যে তাদের ব্লক অ্যামাউন্ট তারা জমা দিয়েছে কিন্তু এম্বাসি থেকে যোগাযোগ করছে না বা অনেক প্রবলেম ফেস করছে। তো এই ক্ষেত্রে আপনি আপনার অভিজ্ঞতাটা যদি বলতেন, আপনি কিরকম ভিসার প্রসেসিং করেছেন বা কোনো এজেন্সির কাছে গিয়েছেন কিনা বা নিজে নিজে প্রসেসিং করেছেন কিনা, এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমত তো আমি সবাইকে বলবো যে কখনোই ভুলেও কখনো কোনো এজেন্সির কাছে যাবো না, তোমার সব কাজ তুমি নিজে নিজে করবে। হ্যাঁ, কারণ গুগলে সবকিছু আছে, ইউটিউবে অনেক কিছু পাবা, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এভরিথিং পাবা। কখনোই তুমি এজেন্সির কাছে যাবে না, বরং তারা তোমাকে ফুল ইনফরমেশন দেবে। দ্বিতীয়ত যে কোভিড এর কারণে আসলে কিছুই একটু পিছিয়ে গেছে আর কি, তারা অফিসে ঠিক মতো কাজ করতে পারছে না, বা জার্মান কিন্তু এখন এই সিচুয়েশনে স্টুডেন্ট চাচ্ছে না, মানে ভারত পক্ষে যত কম সংখ্যা আনা যায়, যার কারণে তারা তাদের কাজটাকেও একটু স্লো পর্যায়ে নিয়ে চলে গেছে, যার কারণে এই অনেকেই প্রবলেম গুলো ফেস করতেছে। দেখো, যখন কোভিড শুরু হয় তারপর থেকে তো আলটিমেটলি অনেকদিন এম্বাসি অফ ছিল, অনেকে ইন্টারভিউ নেয় নাই, যার কারণে এক বছর এম্বাসি ধীর গতিতে চলার কারণে প্রিভিয়াস এক বছরের স্টুডেন্টরা সবসময় এক্সট্রা হয়ে জমা আছে। তো এই জন্য কি হচ্ছে, একটু লেন্দি হয়ে যাচ্ছে। কেউ হয়তো বা ব্লকে টাকা জমা দিয়েছে বা সেটার কনফার্মেশন পেতে একটু দেরি হচ্ছে, এবং এমন হতে পারে যে কোনো কিছু মিসিং ডকুমেন্টস এখন তারা অ্যালাউ করতেছে না এম্বাসি, কারণ তাদের কাছে অনেক স্টুডেন্ট চাপ। তো তুমি একটা ভুল করলে তোমাকে সেই ভুলের শুধরানোর সময় দিলে তুমি আবার আসবা, এক্সট্রা কোনো ঝামেলা তারা চাচ্ছে না, যার কারণে এই বিষয়গুলো বর্তমানে চলে আসছে। বাট একটা কথা মনে রাখবো যে জার্মানি বা এম্বাসি বা জার্মানিতে তোমার ডকুমেন্টস সবসময় কথা বলবে আর কি, তুমি কে, হ্যাঁ, তুমি কেন, এইগুলা কোনো কিছু না, তোমার ডকুমেন্টস ওকে, তো তোমার সবকিছু ওকে, মানে এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। যে তোমার সাথে হইতে পারে যে ভিসা অফিসের সাথে তোমার ইয়েটা ভালো না, মানে কোনো কারণে সম্পর্ক ভালো না আর কি, পরিচিত তোমার, বাট এটা কোনো ফ্যাক্ট না। অল টাইম তোমার ডকুমেন্টস কথা বলবে, তোমার ডকুমেন্টস ওকে, তো তুমি ভিসা পাবা। এগুলো নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নেই। যদি কোনো কারোর ক্ষেত্রে যদি সমস্যা হয় অবশ্যই বুঝতে হবে যে কোনো একটা ডকুমেন্টসে তার ঝামেলা ছিল। ওকে, আর অথবা আরেকটা বলতে পারো যে ব্যাড লাক। তো ভাইয়ের অভিজ্ঞতাটা কিরকম, যখন ভাইয়া প্রথম পাশ করে বের হলেন, তারপর আইএলটিএস এর জন্য পড়াশোনা শুরু করলেন, তো তখন আপনি যখন ভিসা অফিসে গিয়েছিলেন তখন আপনার অভিজ্ঞতাটা কিরকম বা আপনাকে কি প্রশ্ন করেছিল, এই বিষয়গুলো যদি বলতেন। ওকে, তো এটা না হওয়া পর্যন্ত আসলে তোমাদের যদি মতো অবস্থা যে আসলে কি হবে, আমি অফার লেটার পাবো কিনা, আমার ভিসা ইন্টারভিউ, আমি আসলে আলটিমেটলি ভিসা পাবো কিনা, সেই একটা অনিশ্চয়তার ভিতর। হ্যাঁ হ্যাঁ অনিশ্চয়তা আসলে কাজ করে। হ্যাঁ, না চাইলেও আসলে কাজ করে, আমারও তখন কাজ করছে। বাট যখন আমি আসলে পেয়েছি তখন আসলে বুঝছি যে না, আলহামদুলিল্লাহ, এগুলা খুবই ইজি প্রসেস ছিল আর কি, বা ইজি ছিল, জাস্ট আমি শুধু 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 ভয় পেয়েছি। বাট এই জন্য তোমাকে জাস্ট চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো তোমাকে এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতাটা বলি যে আমি ধরো অ্যাপ্লাই করে রাত্রে হয়তো ঠিক মতো ঘুমাতে পারতাম না, ভয় হতো আচ্ছা যদি আমার ভিসা না হয় তো সেক্ষেত্রে আমার কি হবে। হ্যাঁ, তখন আমি কি করবো, কারণ ফ্রেন্ডরা অধিকাংশই তো জবের প্রিপারেশন নিচ্ছে, আমি তো আসলে জবের প্রিপারেশন নেই। আমি অ্যাপ্লাই করছি, বা এইটা যদি না হয়, হ্যাঁ, তখন আমি কি করব, মানে আমি তো ফ্রেন্ডদের থেকে এক বছর আসলে পিছিয়ে যাব। এমন আমি ভিসা ইন্টারভিউ দিয়ে যেদিন আমার ছিল, তো সেদিন ওকে, আমার ভিসা অফিসারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো উনি আমার সব পেপারস দেখে বা
উনি নর্মাল আমাকে কোশ্চেন, মানে হয়তোবা আমি তোমার সাথে যে কথা বলতেছি, আমরা সবাই কথা বলতেছি জাস্ট এরকম আর কি, নর্মাল কোশ্চেন যে তোমার বাসা কোথায়, ওকে ঠিক আছে, তোমার ইউনিভার্সিটি কোথায়, তোমার ফ্যামিলি, হ্যাঁ কে আছেন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কবে অ্যাপ্লাই করছিলা, কোন সাবজেক্ট, মানে নর্মাল কনভারসেশন, নাথিং, মানে ভয়ের কোনো কিছুই নাই, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। হ্যাঁ, যখন বের হয়ে আসলাম তখন বুঝলাম যে আসলে আমি কেন ভয় পাচ্ছিলাম, মানে এমন কোনো কোশ্চেন করে নাই, বিহেভ করে নাই যেটাতে ভয় পাওয়ার বিন্দু মাত্র কোনো কারণ আছে। বরং সে আমাকে ভিসা অফিসার সে বুঝে যান স্টুডেন্টরা যখন আসে একটু ভয় পায়, তো সে আমাকে আসলে ভয় না পাওয়ার জন্য কোশ্চেন করছে, যেন আমি যেন ভয় না পাই। আমার কাছে পরে মনে হয়েছে, কারণ সে আমাকে তো আসলে সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করতে পারে, অনেক কঠিন কোশ্চেন করতে পারে, বাট নাথিং, সে আমাকে নর্মাল কনভারসেশন, একটা মানুষের সাথে একজন কথা বলার ক্ষেত্রে, হয়তো তোমার সাথে আমি 10 মিনিট ধরে বসে আছি, 20 মিনিট, হ্যাঁ এই তোমার আমি পরিচয় জানতে চাচ্ছি, নাম কি, কোথায় পড়াশোনা করো, এই আর কি, এছাড়া কিছু না। জি ভাইয়া। তো ভাইয়া ভিসা পাওয়ার পরে অনুভূতিটা কিরকম ছিল যখন ভিসা পেলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো সেটা তো আসলে খুবই 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 ভালো ছিল আর কি অনুভূতিটা, যে না আমি অবশেষে আলহামদুলিল্লাহ পেয়েছি আর কি। হ্যাঁ, তো তখন আমার একটা জিনিস মনে হয়েছে যে আসলে কেউ যদি মন থেকে কোনো কিছু চাই এবং চেষ্টা করে, আল্লাহ তাকে আসলে নিরাশ করেন না। আমি তুমি হয়তোবা দেখো যে আল্লাহ তো আসলে ন্যায় বিচারক। আমি তোমার কাছে আমার কাছে কেউ কিছু চাইলে আমরা আসলে নাও দিতে পারি, যে না ওকে দিলে তো আমার তো এটা ফুরায় যাবে বা থাকবে না। তো আল্লাহ তো আর এরকম না। এবং আল্লাহ তো দেখবেন যে বা অন্য ধর্মের যদি কেউ থেকে থাকো আর কি, তো সৃষ্টিকর্তা তো আসলে দেখবেন যে তুমি আসলে কি চাচ্ছ, তোমার ইচ্ছা কি, তুমি আসলে এটার জন্য চেষ্টা করতেছো কিনা, অবশ্যই তিনি দিবেন। হ্যাঁ, সো এটা নিয়ে আমার কাছে মনে হয় যে চিন্তার আসলে কিছু নাই, তুমি যে মনে প্রাণে চাও তুমি সফল হবাই, এনি হও। ওকে, জি ভাইয়া। তো যাদের ভিসা রিজেক্ট হয় তাদের কি কি কারণে রিজেক্ট হয় ভাইয়া? কি কি ডকুমেন্ট প্রবলেমের কারণে রিজেক্ট হয়? যেমন অনেকের নামের সাথে আমরা শুনেছি যে নামের অক্ষর যদি ভিন্ন থাকে বা অন্য অনেক কারণে। তো এখন কি কারণে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে? বা আপনি তো ভাইয়া প্রসেসের ভিতর থেকে গিয়েছেন, তো কি কি কারণে আপনি দেখেছেন যে যাদের ভিসা রিজেক্ট হয়েছে, কি এই কারণগুলো হয়েছে? তো ভিসা রিজেক্টের মেইন কারণ থাকে, তোমার থাকতে পারে তোমার, তুমি যে পেপারস গুলাই দিয়েছো কোনো পেপারসে কোনো ত্রুটি আছে কিনা বা ফলস কিনা, ফার্স্ট স্টেপ এইটা প্রথমত। এইটা যদি না হয়, তোমার যদি সকল পেপারস ওকে থাকে, এরপরে যদি কারো ভিসা রিজেক্ট হয়, তাইলে কি বিষয়টা কেমন হইতে পারে, যে ফর এক্সাম্পল ধরো যে এখন কোভিড এর কারণে অবস্থা খারাপ, তো কোন শহরে কেউ তুমি যেতে চাচ্ছ, ফর এক্সাম্পল তুমি কেউ ধরো ঢাকার ভিসা চাচ্ছে, বাংলাদেশে ঢাকার, ওকে, সে ঢাকার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, হয়েছে বা অ্যাপ্লাই করছে, তো ঢাকার শহরের যে এম্বাসি বা ঢাকা শহরে যে আমি বলবো মেয়রের কথাই যদি বলি, বা মেয়রের যে অফিস, তারা যদি মনে করে যে না এই এই মুহূর্তে আমরা কোনো বাইরের স্টুডেন্টকে নিব না, কারণ কোভিডকে আমরা সামলাইতে পারতেছি না, কারণ একজন নতুন স্টুডেন্ট আসবে, সে আরো কোভিড ভাইরাস যদি নিয়ে আসে, বা ইন্টারনালি তাদের যদি কোনো প্রবলেম থাকে যে না বাইরের দেশের স্টুডেন্ট এসে আমাদের অনেক ঝামেলা হচ্ছে এই মুহূর্তে সোজা কথায় আমরা কোনো স্টুডেন্ট নিব না, তাইলেও তারা ভিসা রিজেক্ট করতে পারে, তোমার পেপারস অল ওকে থাকা সত্ত্বেও। কারণ ভিসার ফাইনাল তোমার কি বলবো ফাইনাল যে রেজাল্টটা সেটা আসে সেই সিটি থেকে, সেই তুমি যেখানে যাচ্ছ যে এলাকায়, সে এলাকার ভিসা অফিস থেকে বা সিটি রেজিস্ট্রেশন অফিস থেকে, তারা যদি গ্রিন সিগন্যাল দেয়, হ্যাঁ ওকে এই শহরে এখন কোনো স্টুডেন্ট আসলে আমাদের কোনো অসুবিধা নেই বা তাকে আমরা নেওয়ার জন্য প্রস্তুত, ওকে, বা তাদের যদি ইন্টারনালি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে তোমার পেপারস ওকে থাকা সত্ত্বেও। এছাড়া আসলে ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই, মেইনলি দুইটা কারণ আর কি, হয় তোমার পেপারস, না হয় সেই সিটি যদি কোনো কারণে না চাই আর কি। ওকে, তো ভাইয়া আপনি আমার একটা কথা বলছেন। জি ভাইয়া। একটা এম্বাসি, একটা তোমার কি বলবো কোন একজন স্টুডেন্ট বাংলাদেশের এম্বাসিতে একটা পেপার জমা দিয়েছিলেন, ফলস অ্যাডমিশন লেটার, সে একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, সরি অফার লেটার জমা দিয়েছে, সেটা হচ্ছে ছিল ফলস, ওকে, এবং সেই স্টুডেন্টটাও জানতো না, কারণ সে একটা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছিল, ওকে, তো এজেন্সি তাকে একটা ধরেন মেল থেকে সে অফার লেটার দিয়েছে, সে ভাবছে যে ইউনিভার্সিটি দিয়েছে, আলটিমেটলি
সেই এজেন্সি তাকে একটা ফলস অফার লেটার দিয়েছিল, যেটা শেষ পর্যন্ত সে ভিসা পায়নি। ওকে, এই যে ডকুমেন্টস আর কি, এটা উদাহরণ হিসেবে কেন দিলাম যে আর অনেকে যারা ইয়ের কাছে যেতে চায় আর কি, বিভিন্ন এজেন্সির কাছে যেতে চায়, তারা যেন অবশ্যই সতর্ক থাকে। মানে এখানে এমন কোনো কিছু নাই যে যার জন্য তোমাকে এজেন্সির কাছে যেতে হবে, বরং তুমি যদি যাও তুমি একটা কাজ শেখা থেকে বিরত হবো। কারণ দেখো, তুমি যদি এটাকে অনেক কঠিন কিছু মনে করো যে আমি নিজে অ্যাপ্লাই করব এই ঝামেলা, তাহলে আসলে জার্মানি বা অন্য যে কোনো দেশ তোমার জন্য না। কারণ এখানে এসে তোমাকে তো সব কাজ একাই করতে হবে, আরো বড় বড় বাধা অতিক্রম করতে হবে। তো তুমি যদি ওই সেই ছোট বাধাটাই অতিক্রম করতে ভয় পাও, তাহলে এখানে এসে বড় বাধা কেমন অতিক্রম করবো? তখন তো তুমি ডিপ্রেস হয়ে যাবো আর কি। ওকে, জি ভাইয়া, আপনি একটা কথা বলেছিলেন আমি যখন আপনাকে ফোন দিয়েছিলাম, তো বলছিলেন যে আরবান এলাকা এবং আপনার ভাইয়া যে এলাকা আছে, যে আপনি একটা আরবান এলাকায় গেলে তুমি ঢাকায় যেভাবে জবের অপরচুনিটি পাবা বা রাজশাহী কিংবা বরিশাল কিংবা তুমি চট্টগ্রামে সেরকম পাবে না। তো এখন আমার কথা হলো, আপনি এই এলাকা কিভাবে বুঝলেন ভাই, কিভাবে এলাকাগুলো সিলেক্ট করলেন যে এই এলাকাটা আরবান এলাকা, এই এলাকাটা আমি জবের দেখো পসিবিলিটি তুমি তো বেশি? এখন আসলে তুমি এখন যে কোনো একটা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল কি বলবো, রাজশাহী ইউনিভার্সিটির কথাই যদি তুমি এখন গুগলে সার্চ দাও, তুমি দেখতে পাবা যে রাজশাহী সিটি, ওকে, ইউনিভার্সিটিতে কি কি আছে, তখন তুমি গুগলে রাজশাহী শহরটা দেখতে পারবা, শহরের আশেপাশে দেখতে পারবা, এখানে পপুলেশন কেমন, ইন্ডাস্ট্রি আছে কিনা, এভরিথিং গুগলে অ্যাভেলেবল। জব অপরচুনিটি কেমন, তুমি যদি লেখো চলে আসবে গুগল থেকে। একমাত্র রাস্তা হচ্ছে গুগল। অল টাইম তুমি সার্চ দিয়ে দেখে নিতে পারবো। জি ভাই, স্যার একটা প্রশ্ন করেছেন যে ইউরো ভিসা দিয়ে, স্যার বলে সেন্টেন ভিসার কথা বলেছেন, যে ইউরো ভিসা দিয়ে কয়টা কান্ট্রি ভিজিট করা যায়? হ্যাভ ইউ ভিজিটেড এনি আদার কান্ট্রিজ দ্যান জার্মানি? হোয়াট অ্যাবাউট দ্য হালাল ফুডস এন্ড আদার স্ট্যাপস অ্যাভেলেবল? ওকে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে এখানে হালাল ফুড অ্যাভেলেবল পাওয়া যায় জার্মানিতে। ওকে, এবং এইখানে তোমার মোর দেন 23 কান্ট্রিজ ভ্রমণ করা যায় জনমতে ইউরোপ ভিসা দিয়ে। তবে আমি শুধু বেলজিয়ামে গেছি আসলে, বলতে পারো একটা দেশই। আর কোভিড এর কারণে আসলে অনেক দেশেই যাইতে পারতেছি না ইচ্ছা থাকা সত্ত্বেও। কারণ যাইতে সমস্যা না, বাট আসার ক্ষেত্রে ফর এক্সাম্পল যদি আমি অন্য কোনো দেশে যাই, সেক্ষেত্রে কিছু দেশ আছে যেমন সুইজারল্যান্ডে গেলে সেখানে কোভিড টেস্ট করে যেতে হবে, এবং আসার পরে জার্মানিতে এসে আবার কোভিড টেস্ট করতে হবে। তো এইটা আসলে একটু বেদনাদায়ক আর কি বর্তমান পরিস্থিতির জন্য। হ্যাঁ, এবং এছাড়া যে কোনো দেশ অনায়াসে ভ্রমণ করা যায়, এবং ভ্রমণ খুবই সোজা, এবং বলতে পারো যে কম ব্যয়বহুল, কারণ একটা ভিসা দিয়ে তুমি এতগুলা দেশ ভ্রমণ করতে পারতেছো। এই তো। আর ফর এক্সাম্পল আমি যদি বলি যে এখানে ইউরো রেল পাওয়া যায়, ইউরো রেল টিকিট আর কি, যেটা দিয়ে হয়তো তুমি 10-15 বা 1 মাসের টিকিট কাটতে পারো, যেটা দিয়ে হয়তো 1 মাস তুমি চাইলা যে পুরো ইউরোপ ঘুরবা। ইটস পসিবল কম খরচে। বা এখানে তো এই মানুষ তো আসলে তো খুব বেশি ভ্রমণ করে আর কি। হ্যাঁ, স্টুডেন্ট বলো, সাধারণ মানুষ বলো, বিভিন্ন বাস কোম্পানি আছে যারা নিয়মিত। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যে এয়ার টিকেটের প্রাইস, এটা খুবই 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 কম। যে মানে বাসের চাইতে আসলে এয়ার টিকেটের প্রাইসটা কম। এখানে আমাদের একটা এয়ারলাইন্স আছে যারা তোমার 10 ইউরো দিয়েও, মানে 1000 টাকা দিয়েও আসলে বিমান ভ্রমণ সম্ভব এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি। হ্যাঁ, এবং যাওয়া আসার ভিসা অনেক সময় এত ছাড় দেয় যে 5 ইউরোতেও যাওয়া আসা সম্ভব। ওকে, তো এখানে ভ্রমণের ক্ষেত্রে খরচ বলতে যাতায়াতের ক্ষেত্রে খরচ কম, জাস্ট ফুড কস্ট এবং থাকার ক্ষেত্রে খরচটা জাস্ট একটু বেশি। এবং স্যার যেটা বলছেন যে হালাল ফুড, ওকে, জার্মানিতে আসলে একটা বড় অংশ মুসলিম এবং টার্কিশ পিপল থাকে। তো পুরা জার্মানিতেই আসলে হালাল ফুডের আসলে অ্যাভেলেবল, এবং অধিকাংশ রেস্টুরেন্টের মালিকরাই হচ্ছে টার্কিশ জার্মানিতে। টার্কিশদের আলাদা আসলে সব থাকে। আমরা নর্মালি গোশ ক্ষেত্রে, ক্ষেত্রে এই টার্কিশ সবগুলো থেকে বাজার করি। সব জায়গাতেই অ্যাভেলেবল, যেমন সকল
তো ভাইয়া আপনি শুরুর দিকে একটা কথা বলছিলেন যে ক্যারিয়ারের ক্ষেত্রে যদি আমি চাই দেশের বাইরে থেকে স্থায়ী হতে কিংবা ওই দেশে একটা জব খুঁজে নিতে, সেক্ষেত্রে আমাকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমাকে এমন যে কোনো বিশ্বে যে কোনো দেশে শুধু লেখাপড়ার জন্য বিশ্বের যে কোনো দেশেই যাওয়া যাবে, কিন্তু শুধু শুধু ক্যারিয়ার ডেভেলপ করতে চাইলে আমাকে এমন দেশ খুঁজতে হবে যেগুলো ইমিগ্রেশন ফ্রেন্ডলি। তো এখন আমার পরের প্রশ্নটা হলো ভাইয়া, যে আপনি পরবর্তীতে যেমন আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, তো আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার পরে আমাদের অপরচুনিটি কি? তো আপনার 2 বছর মাস্টার্স কমপ্লিট হলো, তারপর অপরচুনিটি কি? বা আপনি এখন হয়তো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসলেন, কেন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ গেলেন? বা আমাদের যারা ত্রিপলিতে পড়ছে কিংবা অন্যান্য সেক্টর যারা সিএসসি কিংবা সিভিল, তাদের ক্ষেত্রে কিরকম অপরচুনিটি, এগুলো নিয়ে যদি বলতেন। ওকে, আসলে ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টের জন্য অপরচুনিটি অনেক 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 বেশি। তবে কমিউনিকেশন ক্ষেত্রে জার্মানিতে অপরচুনিটি এখন একটু বেশি। ওকে, আমি যেমন ট্রিপলির কথা যদি ধরি, তো ট্রিপলিতে আসলে জব অপরচুনিটি জার্মানিতে একটু কম। ওকে, মানে নন ইউরোপিয়ানদের জন্য কম, এছাড়া আসলে জব ফিল্ডটাও কম, বাট কমিউনিকেশন অনেক বেশি জব ফিল্ড জার্মানিতে। সো এটা একটা চুজ করার আমার আসলে বড় একটা কারণ ছিল। আর অন্য যে কোনো সাবজেক্ট তুমি যেমন বললা যে সিএসসি বা ট্রিপলি, সিএসসির ক্ষেত্রেও অনেক অনেক বেশি, বিশেষত যারা প্রোগ্রামিং জানে তাদের জন্য আসলে জার্মানি আমি বলবো যে স্বর্গরাজ্য। ওকে, তো আমার কাছে মনে হয় যারা ভালো প্রোগ্রামিং জানে তো তাদের ক্ষেত্রে জব পাইতে আসলে ফুল টাইম জব ক্ষেত্রেও মাস্টার্স না করেও তো উইদিন 1 মান্থের মধ্যেও অনেক জব পাওয়া সম্ভব। এবং আমি প্রথমে অনেক আগে একটা কথা বলছি যে জার্মানিতে জব পাওয়া বাংলাদেশের চাইতে অনেক 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 সহজ। আমি নিজেও কল্পনা করি না, আমি লাস্টে একটা জব পেয়েছি জাস্ট 3 দিনে, আমি জাস্ট অ্যাপ্লাই করছি, আমি নিজেও কল্পনা করি নাই। আমাকে বলছে যে তুমি কবে থেকে জয়েন করবা, আমি লিখছি যে এপ্রিলের 1 তারিখ। তা আমি আসলে ভাবছি যে মিনিমাম তো 7 দিন সময় লাগবে, 7-10 দিন। তো উইদিন 3 days এর মধ্যে জব পেয়ে গেছে। তো এই জন্য আমি বলবো যে কোন ডিপার্টমেন্ট আসলে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আসলে তুমি কি জানো এবং কোথায় অ্যাপ্লাই করতেছো, আর তোমার যে সাবজেক্ট সেইটা ওই দেশের জন্য কতটুকু গুরুত্ব বহন করতেছে, বা সেখানে জব ফিলে কেমন, এটা তোমাকে আসলে দেখে আসতে হবে। যে সম্ভবত সিভিলের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। ওকে, সিভিলের ক্ষেত্রে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ দেখো এর কারণটা আছে। কারণটা হচ্ছে যে তুমি যখন একটা কনস্ট্রাকশন করতে যাবা, ওকে, দেখো জার্মানিতে কনস্ট্রাকশন ডিজাইনটা একরকম, বাংলাদেশে একরকম। তুমি ব্যাচেলর করছো যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছো বা যেগুলো পড়ছো, এখানে এসে কিন্তু সেগুলো কাজে লাগাতে পারতেছো না। বাট কমিউনিকেশন যদি বলো বা কোডিং যদি বলো, এগুলোর তো আসলে কোনো চেঞ্জ নেই। ওকে, তো তোমাকে ওই সিভিলের ক্ষেত্রে হয় কি, ওই ট্রামগুলো তোমাকে জানতে হয়। ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ যদি বলি যে বাংলাদেশে ইটের সাইজ কেমন আর জার্মানিতে তো এখানে ইট তো ইউজ করে না এরা। সো তোমাকে ইচ অ্যান্ড এভরিথিং জানতে হবে। হ্যাঁ, বাট অনেক যেমন কমিউনিকেশন বা অন্যান্য প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো জানার প্রয়োজন পড়ে না, যার কারণে আসলে জব পাওয়াটা সহজ, ইজি ওয়ে। জি ভাইয়া, আরো একটা প্রশ্ন, যেটা হলো আমরা যদি ওখান থেকে কেউ গ্রাজুয়েট হতে পারে, বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো একরকম, তো ওখানের শিক্ষা ব্যবস্থার সাথে যদি আমি তাল মিলাতে চাই, তাহলে ওখান থেকে যেহেতু আমরা একটা স্টুডেন্ট যদি উচ্চশিক্ষা যাওয়া হয়, তো ওই পর্যন্তই আমরা জানি সেই স্টুডেন্ট কমপ্লিট করে পাশ করলো কিনা, অনেক কিছুই কিন্তু আমরা পরবর্তীতে দেখি না। তো বিষয়টা হলো যে ওখানে পড়াশোনার ব্যাপারটা কিরকম, যেহেতু আমি কিছু ফেসবুক গ্রুপে দেখেছিলাম জার্মান প্রবাসী ভিসা এইসব কিছু ফেসবুক গ্রুপে যে পড়াশোনার খুবই কঠিন বা এরকম একটা কিছু কথা বলছিল। তো আপনার কাছে বিষয়টা কেমন, বা এই জিনিসটা যদি একটু মূল্যায়ন করতেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাটা আসলে হয়তো বা একটু কঠিন, বাট অতটা কঠিনও না। বাট মেইন বিষয় হচ্ছে যে লেগে থাকতে হয়। ওকে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে কি করি যে হয়তোবা পরীক্ষার সময় শুধু পড়ি, ল্যাব হয়তোবা করলাম, কোন এক ফ্রেন্ড করলো, ওর ল্যাবটা দেখলাম, তো হয়ে গেল। বাট এইখানে দেখো তোমার ফাইনাল কোনো একটা সাবজেক্টের জন্য ফাইনাল এক্সাম দেওয়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে ল্যাবে পাস করতে হবে। তুমি ল্যাবে যখন পাস করবে দেন তুমি ফাইনাল এক্সামে দিতে পারবো, এটা তুমি বাধ্য। এবং ল্যাব যখন তুমি করতে যাবা বেশ কিছু স্টেপ আছে।
এখন কোভিডের জন্য হয়তো অনেক কিছু হচ্ছে না, বাট মেইন যে তুমি হয়তো একটা ল্যাব করবা, ল্যাবে গিয়ে বসে করবা, প্রফেসর তোমাকে দেখবে, প্রফেসর তোমাকে সেই ল্যাবটা নিয়ে ভাইবা দিবে, ভাইবা নিবেন, সেই ভাইবার উপরে তোমাকে একটা মার্কিং হবে। ওকে, সেই স্টেপগুলা ফলো করে যখন একজন স্টুডেন্ট আগাই, তো এটা তো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যে আমরা তো আসলে এই এডুকেশন লেভেলে অভ্যস্ত না, এই সিস্টেমে অভ্যস্ত না, এই কারণে আসলে আমাদের কাছে কঠিন মনে হয়। বাট এইখানকার প্রফেসররা অনেক অনেক আসলে অনেক ভালো। তুমি যদি কোনো একটা কিছু না পারো, বাট তোমাকে এমন কিছু বলবে না যে তোমাকে হয়তো সেটা সুন্দর করে শিখাই দিবে, বা তোমাকে বলবে যে তুমি আসলে এই স্থানে তোমার একটু দুর্বলতা আছে, তুমি এগুলাতে একটু ইমপ্রুভ করো, বা তুমি যে ফেলো করো, বা তুমি নেক্সট টাইম আসলে ট্রাই করো, এই জিনিসগুলো একটু ভালো করে দেখো। হ্যাঁ, কারণ তুমি এগুলো না পারলে তো কোর্সে এসে তো তুমি আসলে অনেক কিছু বুঝবা না। আর মেইনলি তো ইঞ্জিনিয়ারিং তো আমরা জানি যে প্র্যাকটিক্যাল বেসড কাজ আর কি, আমাদের তো প্র্যাকটিক্যাল জানতেই হবে। এবং আরেকটা জিনিস যে আমার যে ভার্সিটিটা, জার্মানিতে আসলে 2 ধরনের ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, ওকে, আরেকটা হচ্ছে তোমার রিসার্চ ওরিয়েন্টেড আর কি। এক ধরনের ইউনিভার্সিটি গুলোকে বলে টিএস ক্লোন বা টেকনিক্যাল হকশুলে বলে, যেগুলোতে শুধু মাস্টার্স পড়ানো হয়। ওকে, আর তোমার টেকনিক্যাল ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে পিএইচডি করানো হয়, যেখানে শুধু থিসিস বেস আর কি। এইখানে স্টুডেন্ট পড়ানো হয় যে জব ফিল্ডের জন্য তৈরি করার জন্য টেকনিক্যাল হকশুল এগুলাতে, বর্তমান প্রেক্ষাপটের উপর জার্মানি কোম্পানিগুলোতে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, তারা কেমন কোয়ালিফাইড স্টুডেন্ট চাচ্ছে, বা তাদের স্টুডেন্টদের কি জানতে হবে, সেটার উপর ভিত্তি করে সিলেবাস করা হয়, সেটা পড়ানো হয়, এবং সরাসরি তারা যেন জবে ঢুকতে পারে সেটা করা হয় আর কি। ওকে, আর তুমি অন্য কিছু একটা বলতেছিলে, আমি কোনো কিছু মিসিং করলাম কি? না ভাইয়া, তো ভাইয়া বর্তমানের ক্ষেত্রে ভাইয়া যেহেতু আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইউরোপে যদি কোনো কারণে যদি কেউ ইমিগ্রেশন না করতে পারে, সেক্ষেত্রে অন্য কান্ট্রিতে মুভ করার তার অপরচুনিটি কিরকম জার্মানি থেকে? যেহেতু আমরা অনেকে শুনেছি যে অন্য একটা দেশে মাস্টার্স করার পর, যেমন একটা দেশ আছে ইস্তোনিয়া থেকে মুভ করে অনেকে জার্মানিতে চলে আসে, কিংবা এরকম, সেই ক্ষেত্রে ইউরোপে অন্য দেশে যাওয়ার কিরকম পসিবিলিটি জার্মানি থেকে, বা ইমিগ্রেশন ফ্রেন্ডলি কেমন জার্মানি? ওকে, তো তুমি আসলে যেটা হ্যাঁ অন্য, আচ্ছা, ওকে, আমি বুঝতে পারছি তোমার কথা। তুমি হয়তো বলতে চাচ্ছ যে ইউরোপিয়ান যে কোনো দেশের কোন একজন স্টুডেন্ট আসলো, দেন পরে সে আফটার জার্মানিতে চলে আসলো, এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই আসা সম্ভব। অসম্ভব না, হয়তো বা কেউ ইতালিতে আসতে পারে, হ্যাঁ, বা স্পেনে আসতে পারে, হ্যাঁ, জার্মানিতে সে আসতে পারে। বাট আমার কাছে যেটা মনে হয় যে বেস্ট অপশন হচ্ছে যে হয়তো বা তোমার 1 বছর দেরি হইতে পারে, বা 2 বছর দেরি হইতে পারে, বাট ফাইনাল ডেস্টিনেশন তোমার যেটা, সেটার জন্যই চেষ্টা করা উচিত। হ্যাঁ, যদি ওয়ে না থাকে, ইটস ওকে। বাট দেখো, তুমি হয়তো বা 2 বছর আসলা, বা 1 বছর তুমি সেখানে মাস্টার্সের জন্য আসছিলা, সেখানে 1 বছর অতিবাহিত করে ফাইনাল তোমাকে এখানে আসতেই হলো, বাট ওই 1 বছর কিন্তু তোমার থেকে আসলে লস। তুমি ওই 1 বছরে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে, কারণ নতুন দেশ, ওইখানে গিয়ে তোমাকে আমি যদি ফর এক্সাম্পল ইতালির কথা বলি, তোমাকে তো সেখানকার ভাষা, জার্মান ভাষা, ইতালি ভাষা আলাদা, সেখানকার ভাষা শিখতেছো, সেখানে একটা কিছু করতেছো, 1 বছর পরে আবার আসলা, মানে আলটিমেটলি কোন একটা কান্ট্রির পিছনে তোমার স্ট্রাগল হতে, তোমার নিজের কন্ডিশন স্ট্রাগল হতে 2 বছর সময় নষ্ট হয়ে গেল। বাট তুমি যদি জানো যে হ্যাঁ, জার্মানিতে কি দরকার, কি হলে আমাকে ভিসা দেবে, হইতে পারে যে ফার্স্ট টাইম কোনো কারণে তোমার হলো না, বাট তুমি সেটার উপর ভিত্তি করে তোমার প্রস্তুতি নিলা, আরো ভালো করে প্রস্তুতি নিলা, তুমি তোমার নিজেকে স্বয়ংসম্পূর্ণ করলা, তুমি তোমার নিজেকে স্বয়ংসম্পূর্ণ করবা, তো এটা তোমার জন্য আসলে ইজি হয়। ওকে, আরেকটা জিনিস যে আমার কাছে, আমি একদিন বলতেছিলাম সেদিন কোনো একজনকে, যে দেরি মানে আসলে দেরি না। তুমি যদি মনে করো যে আসলে আমার কোনো ফ্রেন্ড এই বছরই চলে গেল, তোমার যদি কোনো ফ্রেন্ড 2021-এর জানুয়ারিতে আসে, তুমি যদি 2022-এর জানুয়ারিতে কোনো দেশে যাও, এবং তোমার ফ্রেন্ড যদি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া আসে, এবং তুমি যদি পূর্ব প্রস্তুতি সহ যাও, কেউ তোমার আগে 1 বছর আগে গিয়েও তুমি আলটিমেটলি তার চেয়ে আগায় যাবো, কারণ তোমার প্রস্তুতিটা ভালো ছিল। তুমি সফল ওর চেতে দ্রুত হবে, এবং হবাই আসলে। এখানে পূর্ব প্রস্তুতিটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ। ওকে,
আমার কাছে মনে হয় যে এখন কোভিডের জন্য অনেকের হয়তো দেরি হচ্ছে, হয়তোবা আমরা আমাদের সময় বেশি লাগতেছে বা অ্যাপ্লাই করতে পারতেছে না, এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে বরং তুমি এক্সট্রা সময় পাচ্ছ। তোমার কাছে আসলে সময় নষ্ট হওয়া বলতে আসলে তুমি কি বোঝাচ্ছ? নষ্ট হওয়া বলতে কি তুমি শুধু ঘুমায় কাটাইছো, কিছু করো নাই, এইটা নষ্ট। বাট তুমি যদি তোমার আইএলস এর পড়া পড়ো, তুমি যদি আহ, আগে তুমি শুধু জার্মানি সম্পর্কে জানতা, এখন তুমি ইউএসএ, কানাডা, আরো 5টা দেশ সম্পর্কে জানো, তাহলে তো এটা তো সময়ের অপচয় না, বরং তুমি আরো 5টা দেশ সম্পর্কে ভালো জানছো, হ্যাঁ আরো বেশি জানছো। তুমি 10টা স্কলারশিপ সম্পর্কে জানছো, এটা তো আসলে বেটার। জি ভাইয়া। তো ভাইয়া আর আপনার কি কোনো প্ল্যান বি ছিল কিনা, যে যেহেতু আপনি জার্মানি প্রথম থেকে আপনার ইচ্ছা ছিল যে জার্মানি, তো আপনার কি কোনো প্ল্যান বি ছিল যে জার্মানি যদি না হয় তাহলে আমি অন্য কান্ট্রি ট্রাই করবো, বা এরকম কোনো ইচ্ছে ছিল যে আমার প্ল্যান এ হলো জার্মানি, প্ল্যান বি হলো অন্য কোনো কান্ট্রি, এরকম কোনো প্ল্যান বি ছিল কিনা? আসলে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে। আসলে আমার ক্ষেত্রে কোনো প্ল্যান বি ছিল না, কারণ আহ, আমি ওই সবসময় একটা কথা বলি যে আমার আমি হয়তো আমার ফিজিক্যালি বা অনেক স্কলারশিপ আমি জানি, পেলেও হয়তো সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে বা হয়তো বা পাবো না। তো আমার আসলে প্ল্যান বি ছিল না, প্ল্যান এই ছিল যে না আমার জার্মানি এবং জার্মানি, কারণ এখানে টিউশন লাগে না। তো এর বিকল্প আমি আসলে কোনো চিন্তা করিনি, হ্যাঁ। এবং আমি আসলে অল টাইম মনে প্রাণে এটাই চেয়েছি, আল্লাহর কাছে চেয়েছি আমাকে যেন কখনোই প্ল্যান বি যেতে না হয়, এটা চিন্তা করতে না হয়। জি ভাইয়া। তো ভাই একটা প্রশ্ন আসছে সাবিত ভাইয়ের কাছ থেকে, যে ভাই অটোমেশনের জব ফিল্ড কেমন জার্মানিতে? আচ্ছা, হ্যাঁ, অটোমেশন জব ফিল্ড আসলে অনেক বেশি। অটোমেশন জব অনেক আছে। ইঞ্জিনিয়ারিং যে কোনো ফিল্ডেরই জব আছে। হ্যাঁ, আমি যেমন এর আগে বললাম সিভিল নিয়ে একটু মনে হয় ডিমোটিভেট করলাম, ডিমোটিভেট না, আসলে আমি যেটা বাস্তবতা সেটা বললাম আর কি। তো এটাতে নিয়ে কোনো অটোমেশন অনেক জব আছে। মানে আমি যেটা বলতে জি চাচ্ছি ভাইয়া। আসলে একটু ডিফিকাল্ট কথা আর কি, যে অন্য সেক্টর যদি একটু একটু সহজ হলো, হয়তো সিভিলের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে আর কি, এই বিষয়গুলোর জন্য। সেক্ষেত্রে ভাষা বাধ্যতামূলক হয়ে যায়। ওকে, যেমন জার্মান ভাষাটা বাধ্যতামূলক হয়ে যায়, জার্মান টার্ম গুলো জানা বাধ্যতামূলক হয়ে যায়। বাট কমিউনিকেশন বা এই যে এগুলো কোনো দরকার নেই। তুমি সিঙ্গেল ওয়ার্ড জার্মান ছাড়াও তুমি জার্মানিতে জব করতে পারো এইসব। জি। তো যেহেতু আমরা অনেক সময় প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল, যে আমরা তো অনেক অনেক আমাদেরকে ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে। তো ভাই কি করব, আমরা কি লাইফ থেকে আরো সামনে এগিয়ে নেবো নাকি ভাইয়া শেষ করে দেবো? তোমাদের যে আসলে কোশ্চেন থাকে, আমার তো আসলে আমি ফ্রি আছি, কিন্তু যে জি ভাইয়া। আসলে তোমাদের আসলে আরেকটা কি যে সবাইকে আলাদা আলাদা ভাবে আসলে কথা বলা সম্ভব হয় না। আমি ব্যস্ত থাকি বা থাকবো, বা হয়তো বা একটা ফিক্সড ডে হলে যে সবার সঙ্গে কথা বলা যায়, বা তোমাদের যেটা জানার প্রয়োজন জানো, এটা আসলে বেস্ট ওয়ে আর কি। তো ভাই ভাইয়ার কি ইচ্ছা, ভাইয়া কি ওখানেই থাকার ইচ্ছা করছেন নাকি ভাইয়া দেশে ফিরবেন ভাইয়া? ব্যক্তিগত আচ্ছা, প্রশ্ন। না না, বুঝতে পারছি। আসলে এখন পর্যন্ত আমার ইচ্ছা আসলে এখানে থাকার, যে আমার প্ল্যান আসলে এরকমই ছিল দেশ থেকে আসার আগেও। তো তোমরা দোয়া করো, আসলে কি হবে ইন ফিউচারে আমি আসলে জানি না, সামনে আসলে তো অনেক পথ। তো দেখা যাক আল্লাহ পাক কি করেন। জি ভাইয়া। তো তো মুহিত, জি ভাই, তাহলে আমরা আজকে যেহেতু প্রায় 1 ঘন্টা 30 মিনিট, তো আমরা অনেক সময় লাইভে ছিলাম, তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো ভাইকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এবং অনেক যারা অংশগ্রহণ করছে প্রায় 15 জন ছিল হাইয়েস্ট, এবং এখন 10 জনের মতো আমাদেরকে দেখছেন। তো তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আহ, উম, আর এই গ্রুপটা আমরা খুলেছিলাম
যারা আইএলটিএস বা জিআরই জন্য যারা সিরিয়াস তাদের জন্য। তো আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে গ্রুপের লিংকটা আপনাদের ফেসবুকে যে আপনাদের ব্যাচের যে মেসেঞ্জার গ্রুপ আছে বা যেখানে আছে সেখানে সবাইকে একটু লিংকটা একটু শেয়ার করে দিবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। তো ভাইয়াকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একটা প্রশ্ন আছে, যদি ভাইয়া উত্তর হ্যাঁ দিতেন। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই ভালো। আমি দেখতে পাচ্ছি একজন প্রশ্ন করেছেন, জার্মানিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টসদের জন্য ফ্যাসিলিটি কেমন? এ টু জেড ব্রিফলি বলবেন ভাই প্লিজ। তো এই প্রশ্নটা নিয়ে কি ভাই আমি শেষ করবো ভাইয়া? হ্যাঁ, বা আরো যদি কারো কোশ্চেন থাকে। জি জি। প্রথমত হচ্ছে যে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে খুব একটা জানি না। আমি যতটুকু জানি সেটার ভিত্তিতে বলি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের চাইতে বিজনেস স্টাডি অথবা তোমার আর্টস ফ্যাকাল্টির জন্য একটু কঠিন আর কি জব সেক্টরটা। ওকে, বাট ইম্পসিবল না। বাট আমি যদি দুটো কম্পেয়ার করি আর কি, একটু কঠিন। কারণ কি, ওই যে এর আগে বলছিলাম যে তুমি যখন বিজনেস করতে যাবে তোমাকে আসলে এইখানকার ব্যবসায়িক ডিল করতে হবে তোমাকে, বা তুমি এই এখানকার কি বলবো ব্যবসার ক্ষেত্রে আসলে তোমার কমার্সের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন সেই টার্মগুলো তোমাকে জানতে হবে। তো তোমাকে মাস্ট জার্মান জানতে হবে এবং ভালো জার্মান জানতে হবে এবং ভালো কমিউনিকেশন থাকতে হবে তাদের সাথে। ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে যেটা অনেকেই জার্মান ভাষা না জেনেও জব করা সম্ভব, কমার্স ক্ষেত্রে আসলে সেটা পসিবল না। আমি যতটুকু জানি অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তো এই ছোটখাটো কিছু আসলে বাধা আছে আর কি। ওভারঅল সুন্দর আর কি। অসম্ভব না, কোনো কিছুই আসলে অসম্ভব না, চেষ্টা করতে হবে। তো ভাইয়া আমরা যে পরবর্তীতে আমরা এই যে লাইভ প্রোগ্রামটা আজকে শুরু করলাম, আমরা পরবর্তীতে চাচ্ছি যে এই লাইভ প্রোগ্রামটা চালু থাকুক। যারা আমাদের বড় ভাইরা বিদেশে যাচ্ছেন, একজন শুনলাম জাপানে গিয়েছেন, আর কেউ জার্মানিতে, আপনি বলছেন যে আরো অনেক ভাইয়া জার্মানিতে আসছেন। তো স্যাররা আমাদের অনেকেই বিদেশে আছে, তো তাদেরকে নিয়েও আমরা চেষ্টা করছি যে একটা যে আপনারা আমাদের সাথে পরবর্তীতে জয়েন করবেন আর লিংক গুলো শেয়ার করবেন, যেহেতু এটা প্রাইভেট গ্রুপ। সো লিংক গুলো একটু শেয়ার করবেন। আচ্ছা, নতুন একটা মনে হয় কোশ্চেন আসছে, শিফাত একটু লিখবা। কিন্তু বিয়ে করে কি পার্মানেন্ট থাকা যায় ভাইয়া? আচ্ছা, আচ্ছা, প্রথমত না আসলে কেউ চাইলে আসলে জার্মানিতে কেউ নিয়ে আসতে পারে না। ইভেন কি জার্মানির যদি কেউ নাগরিকও হয়, ফর এক্সাম্পল বাংলাদেশে কেউ জার্মানিতে নাগরিকত্ব পেয়েছে, সে তার পিতামাতাকে আসলে নিয়ে আসতে পারে না। সো কেউ কাউকে নিয়ে আসতে পারে না। তুমি আসলে নিজে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে আসলে স্টুডেন্ট ভিসায় চলে আসবা। হ্যাঁ, ইনশাল্লাহ চলে আসবে, দেখা হবে তোমার সাথে, আমার বিশ্বাস। এবং হ্যাঁ, বিয়ে তো অবশ্যই করা সম্ভব। আসলে বিয়ে যে কোনো জায়গাতে করা সম্ভব। হ্যাঁ, বিয়ে করলে এখানে কন্ডিশন হচ্ছে যে হ্যাঁ, বিয়ে করার হয়তো বা 2 বছর পরে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে, যদি আসলে এখানে বিয়ে করে, এটাও সম্ভব। এই সুযোগ। তবে এই ক্ষেত্রে ভাইয়া আমি একটা কথা মানে একটু অ্যাটাচ করতে চাই। তো একটা আমি পোস্ট পেয়েছিলাম হায়ার স্টাডি গ্লোবাল হাব গ্রুপটায়, তো আমি আমাদের এই গ্রুপে শেয়ার করেছিলাম। তো ব্যাপার পোস্টটা ছিল যে আমাদের বাংলাদেশিরা মানে উনি এভাবে পোর্ট্রে করছে যে উনি যখন স্পেনে গিয়েছে বা মিলানে গিয়েছে, ভালো ভালো লোকেরা বাংলাদেশে ভালো ছিল, কিন্তু ওখানে যে শুধু একটা পার্মানেন্ট রেসিডেন্সির দিকে ফোকাস করার কারণে তাদের ক্যারিয়ার সব নষ্ট হয়েছে। তো এখানে উনি লেখক বলছিল, আপনি ভাইয়া আমাদের গ্রুপে পোস্টটা পাবেন। তো এখানে লেখক বুঝাতে চেয়েছিল যে যে আমাদের কেরিয়ারের দিকে ফোকাস হতে বলছে, যে পার্মানেন্ট রেসিডেন্সি বা এগুলো কেরিয়ার যদি ভালো থাকে, আমার জব যদি থাকে, কিন্তু আমার যদি একাডেমিক স্ট্যাটাস ভালো থাকে, ওগুলো অটোমেটিক্যালি মানে আমরা পেয়ে যাব। তো এরকম কথাটা মানে বোঝাতে চাইছিল। সেক্ষেত্রে ভাই আমি মনে করি যে ওনার এইদিকে মনে হয় ফোকাস না দেওয়াটাই ভালো। কারণ তোমার একমাত্র সব আনসার্টেন, অনেক কিছু ঘটতে পারে। হয়তোবা ফর এক্সাম্পল কেউ বিয়ে করলো, হয়তোবা তার সাথে কোনো কারণে মিল থাকলো না, দুজন সেপারেট হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি
এরকম হতে পারে। বা ধরো এই যে আমি আগে প্রথমে যেটা বললাম যে আমাদের জব, আমরা এখানে আসবো বা আমরা অনেকে যেটা করি জব কে খুব বেশি ফোকাস করি স্টুডেন্ট থাকা অবস্থায়। তো এটাও খুব বেশি ফোকাস করা উচিত না। এট ফার্স্টে আমরা যদি দ্রুত লেখাপড়া শুরু করি, ওইখানে যদি আমি নিজে ফুল টাইম জবে ঢুকে যেতে পারি, তাইলে তো আসলে আমাকে আর কোনো পিছনের দিকে তাকাইতে হচ্ছে না যে আমার পিআর এর ক্ষেত্রে। কারণ আমি একটা ২ বছর জবের পর আমি নিজেই পিআর পাওয়ার অর্জন করতেছি এবং আমি সেটার জন্য এপ্লাই করতে পারি। এবং এটা দিয়ে আসলে সফল হওয়ার পসিবল। কারণ তুমি দেখো স্টুডেন্ট থাকা অবস্থায় যদি আমরা বাংলাদেশেও যেরকম স্ট্রাগল এখানেও ঠিক সেম। তুমি যদি ভালো পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, নিঃসন্দেহে তুমি একটা ভালো জব পাবে। চেষ্টা করো, তাই না? তো তুমি ঠিক তেমনি ভাবে এখানে এসে যদি তুমি মাস্টার যখন করবা, তখন যদি ঠিকমতো পড়াশোনা না করো, ভালো রেজাল্ট না করো, ভালো কিছু না শিখো, তাহলে তো জবের ক্ষেত্রে তুমি তো আসলে অনেক, তোমার চাইতে বেটার ক্যান্ডিডেট থাকলে তোমাকে কেন নেবে কোম্পানি? সবসময় তো তারা বেটার অপশনটাই খুঁজবে। আমাদের আসলে লেখাপড়াটাকেই মূল ফোকাস করা উচিত। এবং যারা ফোকাস করছে কেউ ব্যর্থ হয় নাই। আবারও বলতেছি, লেখাপড়াকে যারা ফোকাস করছে আমার দেখা আশেপাশের বড় ভাইরা কেউ ব্যর্থ হয়নি এবং তারা সফল। জি। ভাইয়া, তো যারা ফোর্থ ইয়ার কিংবা থার্ড ইয়ারে আছে, তাদের এখন থেকে কি করা উচিত? বা যদি তার কান্ট্রি ফোকাস থেকে জার্মানি, তাহলে তার এখন থেকে কি করা উচিত? বা আমি প্রথমে আগেই বলবো না যে হ্যাঁ যে তোমাকে জার্মানি আসতে হবে, ফিক্স করতে হবে। তোমার এট ফার্স্টে আমি জার্মানির কথা বাদ দিলাম, তুমি হয়তো বা ইউএসএ তোমার পছন্দ। ওকে, ইউএসএ যেহেতু তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়ে থাকো, তোমার আইএলস বা জিআরই লাগবে। ইউএসএ বিমর্শন ইউনিভার্সিটি জিআরই চাচ্ছে। বা তুমি কানাডা ফোকাস করলা, ওকে, তোমার আইএলস লাগবে। তো তোমাকে এখন দেখতে হবে যে আমার আচ্ছা আমার সিজিপিএ ওকে আছে, আমার আইএলস একটা জিনিস নাই, আইএলস নাই, ওকে, আর কি তাহলে আমার একটা পাবলিকেশন, তাহলে আমি ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে এখন থেকে পাবলিকেশন করার চেষ্টা করি আমার সাবজেক্ট রিলেটেড। ওকে, আমি পাবলিকেশন করলাম, সেই সাথে আমি আমার ইংরেজি থেকে বেসিক দুর্বল, আমি আইএলসটা কিভাবে করা যায় এগুলো নিয়ে এক্সারসাইজটা আগালাম। আইএলসটা বিষয়টা এমন না যে আমি পড়লাম 6 মাস পড়লাম পরীক্ষা দিলাম, এরকম চিন্তা না করে যে আমি, তুমি যদি 1 বছর বা 2 বছর আগে থেকে প্রস্তুতি নিতে থাকো, বাস বিষয়গুলো আমি চিন্তা করো যে কি কি হয়, কি করতে হয়, তাহলে তুমি অনেক আগে থাকবে। ধীরে ধীরে আগালা, তাহলে দেখবে তুমি সফল। তুমি ফোর্থ ইয়ার গিয়ে তুমি যে থিসিস করবা, সেটাকে তুমি পাবলিকেশন করলা, একটা ধাপে আগায় গেলা। আইএলটিএসটাকে একটু দেখতে থাকলাম, আইএলটিএস কেমনে কি, তাহলে আমি আমার কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে, সেগুলো আমরা কেমনে করতে পারি। যে তোমরা যেহেতু বিভিন্ন গ্রুপ খুলছো, ওই গ্রুপের মাধ্যমে তোমরা নিজেরা স্পিকিং প্র্যাকটিস করতে, এটা তোমাদের জন্য বেটার। এইবার প্রস্তুতি নিতে হবে, এমন না যে হ্যাঁ আমি পড়াশোনা শেষ করি দেন প্রস্তুতি নিব না। তুমি যদি এখন এগুলো প্রস্তুতি নাও, তবুও এই বিষয়গুলো নিয়ে একটু খোঁজ খবর রাখো, দেখো কোথায় কোন স্কলারশিপ দিচ্ছে, কোন দেশ কোন সুযোগ দিচ্ছে, জাস্ট এতটুকুই। এটা করলেই এখন জন্য আসলে এনাফ মনে হয়। জি ভাইয়া, তো যেহেতু আপনি আপনার কথা দ্বারা বুঝতে পারলাম সিজিপিএ বা খোঁজ খবর রাখা এগুলো এখন থেকে আমাদের যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে তাদের করা দরকার। তো এখন যে প্রশ্নটা করবো সেটা বেশিরভাগই অনেকেরই প্রশ্ন, শুধু আমার একার না। তো বিষয়টা হলো, আমাদের সিজিপিএ অবশ্যই ইম্পর্টেন্ট, এটা না বলার মানে এটা বলার অপেক্ষা রাখে না, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো যদি কারো সিজিপিএ ডাউট থাকে বা কম থাকে, যেহেতু একাডেমিক নলেজ লাগবে তার পরবর্তীতে আগে আগে যাওয়ার জন্য, তো কি কি ক্ষেত্রে সে স্কোর বাড়ানো বা কি কি ক্ষেত্রে তার ভালো দক্ষতা রেখে সে সিজিপিএ এর ক্যাপটাকে পূরণ করতে পারবে, তো এইটার কোনো জন্য কারণে কি যদি কি করতে হবে? কারোর সিজিপিএ কম হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই তাকে তার আইএলস বা জিআরই যেটা প্রয়োজন সেটা স্কুল ভালো থাকতে হবে। দ্বিতীয়ত তার বেশ কিছু পাবলিকেশন হচ্ছে। এরপরে সে অনেকে আছে, যেমন ধরো তোমার কমার্স বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক সময় খুব ভালো কাজে দেয়। যে আর্টস বা কমার্স অনেক সাবজেক্ট থাকে যেগুলোতে আসলে দেখা হয় যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে কিনা। এবং জিনিস যে যেটা তুমি যেটা করতে চাও সেটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল করা। যেমন তুমি অ্যাপ্লাই করতে চাও, তোমার অ্যাপ্লাইয়ের শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকে। তো তুমি কেন এপ্রিলের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ধরে নাও, তুমি কেন 20 তারিখের পরে অ্যাপ্লাই করবা? আমাদের যেটা হয় সাধারণত, যেমন জার্মানিতে এটা হয় যে আহ, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসলে অনেক কিছু হয় অনেক সময়। যে কারোর হয়তো বা কোয়ালিফিকেশন অনেক বেশি ভালো, বাট সে পরে অ্যাপ্লাই করছে। বাট একজন প্রফেসর 10 জন স্টুডেন্ট নিতে চাচ্ছে,
আগেই তিনি 10 জন স্টুডেন্টকে নিয়ে প্ল্যান করে ফেলছেন। মানে 1 তারিখ থেকেই এপ্লাই শুরু হয়ে গেছে, 15 তারিখের মধ্যে সে 10 জন স্টুডেন্ট বাছাই করে ফেলছে। ওকে, সেক্ষেত্রে সে ওই 20 তারিখে হয়তো একদম ভালো মানের স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, তবু সে তাকে নাও নিতে পারে। ওকে, এক্ষেত্রেও দেখা হয় যে স্টুডেন্ট আসলে কতটা আগ্রহী। যে স্টুডেন্ট আসলে খুব বেশি আগ্রহ, সে দেখো খুব দ্রুতই অ্যাপ্লাই করে ফেলতেছে। তো এটা অনেক সময় আসলে দেখা হয়। তো কেউ যদি আসলে প্ল্যান করে থাকে, সেটা যে দেশই হোক না কেন, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা প্রফেসরকে মেইল করার ক্ষেত্রে, যখন আসলে চিন্তা করবা তখনই করে ফেলো, বা একটু জানা না থাকলে 1 বা 2 দিন সময় নাও, দেন করে ফেলো। ওকে, বসে না থেকে মানে কাজের মধ্যে থাকো, ফ্লোতে থাকো আর কি। আমি সিফাতের কথা শুনতে পাচ্ছি না। ভাইয়া, আমার মাইক মিউট করা ছিল তো। যাই হোক ভাই, আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি মানে আমাদেরকে যত প্রকার মানে এই বিষয়গুলো পোস্ট করবেন এখানে, এবং আপনারা, আমরা চাচ্ছি ভাইয়া যে আমাদের নিয়ে একটা ওপেন ডিসকাশন করতে, যে আমাদের যারা আছে সবাই মিলে যে একটা ওপেন ডিসকাশন হোক। তো এখন যে প্রশ্ন ভাইয়া, অনেকেই অনেক প্রশ্ন করেছেন, তো এখন প্রায় 10 জনের মতো আমাদের সাথে শুনছেন। তো সবাইকে ধন্যবাদ। আর ভাইয়া আমাদের জন্য দোয়া রাখবেন। আর আমাদের যারা হায়ার স্টাডির জন্য আছে তাদেরকে অবশ্যই বলবো যে এই গ্রুপে একটু অ্যাক্টিভ থাকতে, কারণ আমরা বাওয়াটের যারা আছি, তো এই গ্রুপটা খোলা হয়েছে যাতে আমরা নিজেদের একটু বড় ভাইরা যারা আছেন, যারা বাইরে গিয়েছেন, তাদের কাছ থেকে আমরা এক্সপিরিয়েন্স গুলো নিবো, যারা স্যার গিয়েছে তাদের কাছে এক্সপিরিয়েন্স গুলো নিবো। তো ভাইয়া এখানে অ্যাক্টিভ হয়েছে, তো ভাইয়াকে অনুরোধ করবো যারা অন্য যারা ছিল তাদেরকেও, তারাও এখানে ইনশাল্লাহ অ্যাক্টিভ হবে। তো সবাইকে ধন্যবাদ ভাইয়া, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আর আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম, এবং প্রায় 1 ঘন্টা 37 মিনিট এখানে আমরা আছি। তো স্যারকেও ধন্যবাদ এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা যারা আমাদেরকে শুনছে তাদেরকেও ধন্যবাদ। তো ভাইয়া, তাও আমরা এখন শেষ করতে পারি তাহলে? শেষ করার আগে আমার একটা কথা স্যারের প্রতি আর কি। আসলে আমরা হয়তো আজকে একত্রিত হয়েছি, যারা আছে জানেন না, এটার অবদান আসলে মুবিন স্যারের আর কি মূলত বলবো। সেই সাথে স্যার আছেন, আকরাম আলিম স্যার ছিলেন। স্যাররা যখন ছিলেন বা আমরা ছিলাম, তখন স্যার আসলে এইগুলো নিয়ে অনেক কথা বলতেন। মূলত মুবিন স্যারের আগ্রহ ছিল একমাত্র বেশি, স্যার তখন বাইরে আসার জন্য চেষ্টা করতেছেন। মুতাসসাম যেহেতু জার্মানি থেকে উনি পড়াশোনা করে গেছেন, স্যার আমাদেরকে উৎসাহ দিতেন। তো মূলত স্যারের জন্যই হয়তো আজকে এই প্ল্যাটফর্ম গুলো আসলে তৈরি হয়েছে। তো আমি আসলে সবার পক্ষ থেকে স্যারকে আসলে ধন্যবাদ দিতে চাই। আমি আসলে সবসময় স্যারকে স্মরণ করি, যদিও হয়তো স্যারের সাথে এখন আমি খুব বেশি কথা বলি না, বা কথা হয় স্যার, বাট আসলে এই জায়গা থেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসলে ধন্যবাদ দিতে পারছি, যেটা আসলে অনেক সময় স্যারকে আসলে বলা হয়নি বা বলা হয় না। এবং স্যার আমাদের মানে উনি কোথায় থাকবেন আসলে সারা জীবন। স্যারকে এগেইন ধন্যবাদ। ওকে, আর সবাই ভালো থাকবেন, আশা করি কথা হবে ইনশাল্লাহ। জি, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ভাইকেও বিদায়। তো শুভরাত্রি সবাইকে। তো দোয়া রইল সবার কাছে। আসসালাম।